জি, দেখা যাচ্ছে। তো ইয়াম ইনস্টল সামথিং এটা দিলে আমার কি হয়, ওই স্পেসিফিক রিপোটা মানে প্যাকেজটা ইনস্টল হয়, তাই না? হ্যাঁ। এখন আমার টার্গেট হচ্ছে, আমি এক কাজ করি, সিডি ইটিসি, এখানে মনে হয় আগে আছে, ইয়াম ডট রিপোজিটরি এর মধ্যে যাই, গিয়ে এমভি করি nginx ডট রিপোকে, nginx ডট রিপো আন্ডারস্কোর আবলাবলা। এ আর মুভ কাজ করলেন। করবে না, না না রিনেম করলাম, এ আর কাজ করবে না, কারণ রিপোজিটরির একটা কমন রিকোয়ারমেন্ট ছিল অবশ্যই সেই লোকেশনে ডট রিপো এক্সটেনশনে থাকতে হবে। ও আচ্ছা। সোহাগ ভাই, নাজমুল ভাই, মশির ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো মশির ভাই। আচ্ছা, উনি তো ব্যস্ত অন্য কোনো কাজে। তো আমাদের টার্গেটটা হচ্ছে এমন একটা প্যাকেজ ইনস্টল করবো, আমার রিকোয়ারমেন্ট আসছে আমি nginx ওয়েব সার্ভার প্যাকেজটা ইনস্টল করতে হবে। তাহলে আমি কি করবো, ইয়াম ইনস্টল nginx, লেটস সি। ও কি বলতেছে, নো নো প্যাকেজ। প্যাকেজ nginx অ্যাভেলেবেল। এই মুহূর্তে আমি কি করতে পারি, nginx কে বলছে নো প্যাকেজ। nginx প্যাকেজটা নাই, তাহলে আমি কি করতে পারি, ম্যানুয়ালি nginx আরপিএমটা এখানে নিয়ে এসে ইনস্টল করতে পারি। nginx এর আরপিএম নিয়ে এসে আরপিএম ivs বা uvs আবলা আবলা অনেক কমান্ড আছে, আমি আরপিএম nginx টা ইনস্টল করতে পারি। কিন্তু nginx একটা সিঙ্গেল আরপিএম, দ্যাটস ওয়াই যদি এর ডিপেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু আমি সেটা পারবো না। এর জন্য আমার বেস্ট ওয়ে হচ্ছে ইয়াম দিয়ে কোনো প্যাকেজ ইনস্টল করা। এতে এতে হয় কি, একজন সিস্টেম ইঞ্জিনিয়ারের লাইফ ইজি, যদি সেটা ইয়ামে কাজ করে। এখন ইয়াম ইনস্টল nginx কাজ করতেছে না, সিস্টেম ইঞ্জিনিয়ারের মাথা গরম হয়ে গেছে, হাউ কাম, এখান থেকে আমার ইয়েও পিঙেবল, আমার ইন্টারনেট পিঙেবল, অথবা আমার আর্টিফ্যাক্টরি পিঙেবল, লাইক আমার ইনফ্রাস্ট্রাকচার ইন্টারনেটে নাই, আমরা ইন্টারনাল আর্কিটেকচারে আছে, কিন্তু এখানে একটা রিপো সার্ভার আমার নিজেরই আছে, সেই রিপো সার্ভারও রিচেবল, কিন্তু আমার ইয়াম ইনস্টল nginx কাজ করতেছে না। তখন আমার কি করতে হয় সেটা হচ্ছে যে, একটা হচ্ছে সেন্ট্রাল রিপো, একটা হচ্ছে লোকাল রিপো। বা একটু মিউট করে রাখেন, কেউ অন করে রাখছেন, ওটার জন্য ইয়ে হচ্ছে ওই যে, হ্যাঁ আপনারা বললে তখন কাইন্ডলি ইয়ে করে বলুন, কথা অবশ্যই ইন্টারঅ্যাক্ট করবেন আমার সাথে। ডিসকাশনের যে পরে কোশ্চেন করতে হবে তা না, আপনার যখন মনে হবে তখনই কোশ্চেন করবেন, কারণ কোশ্চেন অনেক সময় ইয়ে হয়ে যায়, মানে মাথায় থাকে না। তো আসলে রিপোজিটরি হচ্ছে দুই ধরনের, সেটা হচ্ছে সেন্ট্রাল রিপো এন্ড লোকাল রিপো। সেন্ট্রাল রিপো কোন একটা জায়গায় nginx এর এই রিপোজিটরি আই মিন প্যাকেজটা আছে, কিন্তু আমার এই আইএসও আই মিন আমার এই অপারেটিং সিস্টেমের লোকাল রিপোজিটরিতে ওই অ্যাড্রেসটা নাই, যে অ্যাড্রেসে গেলে nginx কে সে খুঁজে পাবে। তাহলে আমার লোকাল রিপোজিটরির লোকেশন কোনটা, লোকাল রিপোজিটরির লোকেশন হচ্ছে ইটিসি ইয়াম ডট রিপোজ পি, ইটিসি ইয়াম ডট রিপোজ পি, এটা হচ্ছে ইটিসি ইয়াম ডট রিপোজ পি, দিস ইজ দ্য লোকেশন অফ লোকাল রিপোজিটরি অফ CentOS or Linux server or Red Hat as well। এই লোকেশনে আমার তাহলে এই nginx টা কোথায় আছে, সেন্ট্রাল বা nginx নিজেরাই কোথায় রাখছে, সেই জিনিসটা আমার বলে দিতে হবে। বলে দিতে হবে কিভাবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে, সেই ফাইলের এক্সটেনশন হবে ডট রিপো, মাস্ট শুড বি ডট রিপো। আমি এই যে nginx এর রিপোটা কিন্তু আমার এখানে বসানো ছিল, কিন্তু আমি ইচ্ছা করে এটাকে
ডট রিপো থেকে অন্য কিছুতে এই যে রিনেম করে ফেলছিলাম, দ্যাটস ওয়াই সে কাজ করতেছে না। দেখেন আমি এবার আবার ওকে ভদ্র নামে নিয়ে আসি, আই মিন সামথিং দ্যাট ডট রিপো, এটা যে nginx ডট রিপো হইতে হবে নট ম্যান্ডেটরি, নোবি ডট রিপো ইট উইল ওয়ার্ক, এক্সটেনশন রিপো হলে সে চিনবে। তাহলে nginx ডট রিপো এটা হচ্ছে আমার লোকাল রিপোজিটরির রিপো ফাইল, এবং এটাকে আমি ক্যাট করে দেখি যে ভিতরে কি লেখা আছে। এর ভিতরে লেখা আছে হচ্ছে একটা নাম দেওয়া আছে, সিনট্যাক্স ডিফাইন করা আছে, এই রিপোর্টটার নাম কি সেটা দেওয়া আছে, বেজ ইউআরএল, এখানে একটা ইউআরএল দেওয়া আছে। এই বেজ ইউআরএল এর অর্থ হচ্ছে স্পেসিফিক এই ইউআরএল এর গেলেই সে কি পাবে, nginx-টা পাবে, nginx এর রিপোর্টটা পাবে। আমরা ওটা দেখতেছি। জিপিজি চেক জিরো মানে হচ্ছে এর হচ্ছে চেকিং একটা প্রসিডিউর আছে, এই যে এই রিপোর্টটা ভ্যালিডেট কিনা, কোনো ইনফেক্টেড কিনা। তো এর জন্য জিপিজি চেকের জন্য স্পেসিফিক একটা জিপিজি কি আমার লোকাল মেশিনে থাকতে হয়। এটা সাবস্ক্রিপশন বেস সার্ভার সিস্টেম যেগুলো, সেগুলোতে এই ধরনের জিপিজি ফাইল প্রোভাইড করা থাকে, এবং যে কি ফাইলগুলো সিস্টেমের নিজের লোকালে থাকে। যেহেতু এটা ওপেন সোর্স এবং ফ্রি ভার্সন ইউজ করতেছি, আমাদের কাছে কোনো জিপিজি কি আপাতত নাই। এনাবল ওয়ান মানে হচ্ছে সে তখন বেজ ইউআরএলটা নিয়ে কাজ করবে। এখানে এতটুকুতে কার কোনো কনফিউশন, কার কোনো কোশ্চেন? না ভাই। ওকে ফাইন। তাহলে আমি কি করলাম, আমার nginx ডট এক্সটেনশন ডট রিপো, ফাইন। এটার লোকেশন কোথায়, লোকেশন etc yam ডট রিপোজ দিয়ে আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় এই ফাইলটা রাখলে কাজ করবে না। এখন আমি এখান থেকেও দিতে পারি, বা আমি রুটে গেলাম, গিয়ে এইবার আমি yam ইনস্টল nginx দিব, yam ইনস্টল nginx c। ও ইনফরমেশন দেখছেন হুক করে ফেলছে, এবং আমাকে বলতেছে যে আমি পেয়ে গেছি nginx, তুমি এখন সেটাকে ডাউনলোড করতে চাও কিনা, ইয়েস অর নো। আমি যদি ইয়েস দিই ও সুন্দর করে ডাউনলোড করে ফেলবে। nginx ইনস্টল হয়ে গেছে। nginx ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল জাস্ট। এরকম অনেক অহরহ রিপোজিটরি বা প্যাকেজ আছে যেগুলো লোকাল ওএস এর কাছে যার ইনফরমেশনটা থাকে না, সে তখন ইনফরমেশনটা প্রোভাইড করে নিতে হয়, অথবা ম্যানুয়ালি আইএস মানে প্যাকেজটা নামায় নিতে হয়। ভাই এখানে কি এই ডিপেন্ডেন্সি যে ওপেন এসএসএল, এটা কি nginx আরপিএম এর মধ্যেই কি ডিপেন্ডেন্সিটা নো নো নো, ও হচ্ছে nginx যখন নামাইতে গেছে তখন সিস্টেম বলছে এর ডিপেন্ডেন্সি ওপেন এসএসএল, ওকে তখন সিস্টেম আবার বলছে যে ওপেন এসএসএল কই পাবো, এটা কি তুমি জানো? ওর রিপো ফাইলে, এক্সিস্টিং রিপো ফাইলে সে চিন্তা করছে হ্যাঁ আমার কাছে ওপেন এসএসএল এর অ্যাড্রেস আছে। আচ্ছা, যদি এক্সিস্টিং এ না থাকতো তাহলে তো আমাকে তাহলে তো আর ও বলতো ডিপেন্ডেন্সি ফেল, আবার বলতো ডিপেন্ডেন্সি ফেল। আচ্ছা, তখন কি সে কোনটার ডিপেন্ডেন্সি ফেল ওইটা আবার আপনাকে সার্চ করে নিয়ে ইনস্টল করতে সার্চ হতো। করে বের করতে হতো। এই ধরনের কমপ্লেক্স কিছু প্যাকেজ আছে যেটাতে ডিপেন্ডেন্সি ফেল করে, এবং ওইটাতে ধরেন আপনার ঘুম নষ্ট হয়ে যাবে। ইয়াম দিয়ে নামাইতে পারলে বেটার, অথবা ম্যানুয়ালি আপনাকে সেগুলো বের করতে হয়, এটা খুবই ডিফিকাল্ট। তো ম্যাক্সিমামই ইয়াম দিয়ে করা যায়, আপনাকে শুধু বেজ ইউআরএল জানতে হবে। তো আমরা কি বলছিলাম যে এই বেজ ইউআরএল এ কি আসলেই প্যাকেজটা আছে, আমরা একটু দেখে আসি যে আসলেই ইয়েটা আছে কিনা, কি বলে nginx-টা আছে কিনা। ওই ইউআরএল এ গেলাম, দেখছেন কিসের জন্য চাচ্ছিলাম 5 6 7, আমরা কিন্তু ইউআরএল এর মধ্যে কি দিছি 7 দিছি। লেটস গো টু 7। এরপরে আমার 64, এরপরে আরপিএম চাচ্ছিলাম আমি, দেখছেন nginx কিন্তু এখানে अवेलेबल, আই মিন ওই ইয়ামটা কাজ করছে কিন্তু এখান থেকে টান মারছে একটা। কোনো কনফিউশন আসলে কিভাবে কাজ করে ওই ইউআরএলটা, বেজ ইউআরএলটা আমরা ভাই আমার কানেকশন ড্রপ করছিল মাঝখানে, তো পুরোটাই আসলে কনফিউশন। ও আমরা হচ্ছে যে রিপোজিটরি ম্যানেজমেন্ট নিয়ে কাজ মানে দেখতেছিলাম। আপনি লাস্ট কিছুই যেটা বুঝতে পারেননি? শুনছিলেন না, কিছুই শুনি না, পুরো ডিসকানেক্ট হয়ে গেছিলাম।
লাস্ট যেটা আপনি শুনছিলাম যে লিনাক্সের রিপোজিটরি কিভাবে কাজ করে এটা নিয়ে মানে কিছু বলতে যাচ্ছিলেন। ও তাহলে তো পুরোই মিস করছেন। আচ্ছা, লিনাক্সের ওই যে রিপো যেভাবে কাজ করে একটা লোকেশনে গিয়ে ওর ফুল অ্যাড্রেসটা দিয়ে রাখতে হয়, এটার আছে, ডকুমেন্টস আছে, আমি ডকুমেন্টস শেয়ার করে দিবনি, অ্যাজ ওয়েল এস আমি পরে আরেক সময় ডিসকাস করে নিব। হ্যাঁ, এই যে এই লোকেশনে গিয়ে রিপোজিটরিতে গিয়ে আপনার ওই ইউআরএলটা, বেস ইউআরএলটা দিতে হয়। ও আসলে আচ্ছা, আচ্ছা। বেস ইউআরএল ধরে ওই ইয়াম দিয়ে যখন আমরা টার্ম দেই ইয়াম ইনস্টল এনজিনিক্স, তখন আসলে এই বেস ইউআরএল এর কাছে যায়, গিয়ে বলে যে আমার এনজিনিক্স লাগবে, তুমি আমাকে এনজিনিক্স দাও, তারপর ওইটা ধরে সে টার্ম। আচ্ছা, আচ্ছা। নবী ভাই একটা কোয়েশ্চেন, জি এই ভাইয়া। ভেরিয়েবলটা কি, সরি ইন্টারাপ্ট করলাম। আমি সরি Carry on ধাপ আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ তানভীর ভাই বলেন। বেজিওরের একটা ভেরিয়েবল দেখলাম, এটা কি? এটা নিয়ে এত পাগল হওয়ার কিছু নেই, আপনি সরাসরি এই যে ভেরিয়েবল না দিয়ে যদি ডিরেক্ট দেন, ও তাতেও আচ্ছা। কাজ করবে, ওইটা এমন বড় কোনো বিষয় না। আচ্ছা ভাইয়া, আরপিএম বলতে কি বোঝানো হচ্ছে? লিনাক্স প্যাকেজকে আরপিএম বলে। ও আচ্ছা, মানে আমরা যে এনজিনএক্স এগুলো প্রত্যেকটা একটা আরপিএম। উই ক্যান কল উইন্ডোজের যেরকম উইন্ডোজে ইএক্সপি আর এমএসআই বলি না, আর এটার হচ্ছে আরপিএম। আরপিএম। হ্যাঁ, আরিফ ভাই কি যেন বলতে চাচ্ছেন ভাইয়া? আমি যেটা জাস্ট একটা জিনিস জানার জন্য, আপনার হচ্ছে গিয়ে এই ওএস এর জন্য বিভিন্ন রকম আপনার দেখা যাচ্ছে ভার্সন থাকে, তো ওএস এর আপনার বিভিন্ন 7 এর আপনার অনেকগুলা রিলিজ থাকে না, 7.1 2 3। হ্যাঁ 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 হ্যাঁ, এই ডিপেন্ডেন্সি গুলা আমি জাস্ট এটা ইয়ের জন্য আর কি, ওভারঅল জি জি। এই ডিপেন্ডেন্সিটা রিজলভ হয় কিভাবে? এটা কি মানে ওএস তো এটা নিজে রিজলভ করে, কিন্তু জাস্ট বেসিক দুই এক লাইনে এটা বলতে পারবেন যে এই জিনিসটা মানে রিজলভ হয় কিভাবে? ইয়াম কিভাবে কাজ করে? ইয়াম এই জিনিসটা মানে আমি তো ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতেছি, এটা তো ওএস রিপোজিটরি ইয়াম নিজেই ম্যানেজ করতেছে, প্যাকেজ ম্যানেজার যেটা, সে নিজেই আমার নিশ্চয় ওএস এর ইনফরমেশন দিয়ে আমার জন্য ম্যাচিং এটা আনতেছে, তাই না? এই যে আমরা এটা একটু দেখি তাহলে। ফাস্টেস্ট মিরর সে আগে ট্রাই করলো, ফাস্টেস্ট মিররকে লোডিং মিরর স্পিড ফ্রম ক্যাশ হোস্ট ফাইল। আমার সবচেয়ে কাছের হচ্ছে ঢাকা কমের মিরর, সে ঢাকা কমের এম্বার আইটির মিররকে ট্রাই করছে। এম্বার আইটির মিররকে ট্রাই করার পরে বলছে যে এই আমার এনজিনিক্স লাগবে, তুই দে, তোর কাছে আছে কিনা। সে কিন্তু আসলে ওইখানে যায় নাই, এনজিনিক্স এর সাইটে কিন্তু সে যায় নাই, সে ঢাকা কমের কাছে কিন্তু গেছে। ঢাকা কমই ডিএনএস এর মতো ঘটনা ঘটতেছে। ঢাকা কমের কাছে এই যে জিনিসটা ছিল ও এখান থেকে দেওয়া শুরু করছে যে তুমি নাও। এরপরে এটা যখন টার্ম দিচ্ছে, এরপরে সে চেক করছে যে ডিপেন্ডেন্সি গুলো দেখেন, ওপেন এসএসএল ডিপ লিব, ওপেন এসএসএল ওপেন এসএসএল এর ডিপেন্ডেন্সি, আর কিছু নাই। তারপরে এটা আলটিমেট ওই ঢাকা কমকে জিজ্ঞেস করছে তোমার কাছে আসেনি, ঢাকা কম বলছে এগুলো আমার কাছে আছে, তুমি নিতে পারো। তারপরে ও আলটিমেট ওখান থেকে টার্মস উইথ ডিপেন্ডেন্স। নল ভাই এখানে কোশ্চেনটা ছিল যে এখানে হচ্ছে ভার্সন কিন্তু একটা থাকতে পারে, নাম হচ্ছে 7.1 আছে, 7.2 আছে আর 7.3 আছে, তিনটা ভার্সনের আরপিএম, তিনটা আরপিএম ওইখানে আছে। এখন হচ্ছে কোন আরপিএমটা ধরে টার্ন মারবে, মানে লাস্টেরটা ধরে টার্ন মারবে না, মানে তিনটা ভার্সন সাপোজ আছে এখন না। হ্যাঁ, এই জন্য হচ্ছে, হ্যাঁ 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 বুঝতে পারছি, এর জন্য ও বাই ডিফল্ট যেটা পাবে সেটা ধরে টান মারবে। আপনার যদি স্পেসিফিক ভার্সনের দরকার হয় তখন কিন্তু আপনার বেজ ইউআরএলটা স্পেসিফিক করে দিতে হয়। আপনি ওই যে পিএসপি ইনস্টল করতে যান, এই প্যারায় পড়বে, পিএসপি 5 দিবেন না 7 দিবেন, এই জামলাটা হবে স্পেসিফিক বলে দিতে হবে যে ভাই আপনার কোশ্চেন জি, এটাই জি। ছিল। ও এটার জন্য ভাই আপনাকে করে দিতে হবে যে আপনি ওই পিএসপি করতে গেলে এটা খুব কমন একটা প্যারা, যে পিএসপি 7 বা পিএসপি 5, কারণ মাইএসকিউএল এর সাথে পিএসপি এর কম্প্যাটিবিলিটি দেখে তখন স্পেসিফিক একদম ওএস ধরে আমি বেশিরভাগ ক্ষেত্রে আরপিএম ডাউনলোড করে করি, ভেজালই যায় না। না, ওইটাতে ম্যাক্সিমাম সবগুলোতে কাজ করে, কিন্তু যখন আপনার প্রিরিকুইজিট থাকে স্পেসিফিক ভার্সন, তখন Version, আপনার version ওই হবে। বেজ ইউআরএলটা স্পেসিফিক ভার্সনের বেজ ইউআরএলটা আপনাকে নিতে হবে, তাহলে হবে যে আপনি ওইভাবেই বের করতে হবে যে আমার 7 লাইক পিএইচপি 7.2 এর জন্য আমার বেজ ইউআরএল কোন, তাহলে ওইটা সলভ করে ফেলবে। ও আসলে বেজ ইউআরএলটা এটা ইয়া করবে। না না, আমার কোশ্চেনটা ছিল কি জানেন, মানে ডেস্টিনেশনটা না, আমি বলছি সোর্সের জন্য। ধরেন যে আমার সেন্টোসের তো অনেকগুলা ভার্সন আছে,
না ভাইয়া, এটা আসলে CentOS এর ভার্সনের সাথে ইয়ে করে না, রিলেটেড না? ও হচ্ছে বাই ডিফল্ট যেটা পায় ওটা দিয়ে টান দেয়। আচ্ছা, আমি ওইটাই জানতে চাইছিলাম সেন্ট্রাল যে রিপোতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি, সরি। মানে সেন্ট্রাল রিপোতে বাই ডিফল্ট যেটা পায় ওটা ধরে টান দেয়। আপনি যদি বেজ ইউআরএলটা স্পেসিফিক করে দেন তখন সেই স্পেসিফিক ডিএনএস এর মতো গিয়ে স্পেসিফিক ওইটা ধরে টান দেয়, খোঁজা শুরু করবে। এটা আসলে ওএস এর ভার্সনের সাথে ওইটা ডিপেন্ড করে না, ওইটা OS ডিপেন্ড করে। OS এর খালি হ্যাঁ মেজর ভার্সনটাই সবগুলা হ্যাঁ সাপোর্ট হ্যাঁ করে হ্যাঁ 7 এর জন্য। হ্যাঁ হ্যাঁ, 7 স্পেসিফিক এর ভিতরে ছোট মাইনর ছোট, যেগুলো আছে সেগুলা কিছু ম্যাটার করে না। না না, ওই ছোট ছোট ভার্সন ওএস এর সাথে ওগুলো ইয়ে করে না আচ্ছা, যে এটার জন্য এটাই লাগবে। কারণ ওএস এর দেখবেন সামনে পিছনে দুইটা অ্যাটলিস্ট, দুইটা তিনটা, কারণ ইউনিয়ন দিলেই তো পাওয়া যায় যে OS এর আমার ইয়েটা কত। ওএস কোন ভার্সন, এটা কি লাইক আপনি চিন্তা করেন উইন্ডোজ 7 কবে ডেপ্লিকেট করছে, এইটা এখনো করেনি। সো এই জিনিসগুলো কিন্তু এত কুইক হয় না, সামনে পিছনে মোটামুটি রেখে দেয়। আচ্ছা আচ্ছা, তো ওইটা আসলে ওএস এতটা বদার হয় না, যে এই ছোট ছোট জিনিস নিয়ে পাগল হয়ে যাবে তাহলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটাই বাই করতে ডিফল্টটা ধরে, basically হ্যাঁ যে হ্যাঁ, বোঝার, by ওইটা default। ওইটা ঠিক জানতাম না যে এই জিনিসটা রিজলভ হয় কিভাবে। না ওইটা বাই ডিফল্ট টান দেয়। আপনার স্পেসিফিক যদি লাগে সেক্ষেত্রে আপনার বেজ ইউআরএল স্পেসিফিক ডিফাইন করে ঠিক দিতে আছে। হবে এই ভার্সন। এটা খুব ইজি প্রবলেমে পড়বেন যারা মাইস্কুয়েল এবং পিএইচপি ইনস্টলেশন করতে যান এবং ওই এনভায়রনমেন্ট বিল্ড করতে যান, তারা এই প্রবলেম ফেস করবেন। আমি রিসেন্টলি পোস্টগ্রেস নিয়ে এটা ভেজাল করছি। পোস্টগ্রেস এখনো এগুলো আপনার খুব প্যারা দেয়। এখনো পোস্টগ্রেস 9.2 টানে, তারা 9.6 যেটা। তাহলে 9.6 এর জন্য স্পেসিফিক ইউআরএল বসাই দিতে হবে, হ্যাঁ, তাহলে এখন বাই ডিফল্ট আপনার রেপো থেকে 9.6, সেন্টোস 9.6 দেয়, কিন্তু অলরেডি মার্কেটে 13 চলে আসছে, পোস্টগ্রেস 13। তাহলে ওই 13 এর বেজ ইউআরএল চাইলে দেখবেন 13 এর সার্চ বেজ দিলে ইউআরএল ওটা দিয়ে আলাদা করে আপনার হ্যাঁ পেয়ে গেলে আপনার ওইটা ধরে টান মারবে সে। হ্যাঁ, ওইটাই করছিলাম। আচ্ছা, এরপরে আরেকটা ইয়ে ছিল, সেটা হচ্ছে এসি লিনাক্স কিভাবে ডিসেবল করে। ভেরি সিম্পল, ভিএমইটিসি এসি লিনাক্স কনফিগে গিয়ে এসি লিনাক্সটা আমরা জাস্ট ডিসেবল করে সিস্টেমটা রিবুট দিতে হবে, তাহলে এসি লিনাক্সটা ডিসেবল হয়ে যাবে। এন্ড ফাইল সিস্টেমটা এখন দেখাবো না, ফাইল সিস্টেমটা পরে দেখাবো। এটা পুরোপুরি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট। অনেকেই হয়তো আপনারা জানেন যে ফাইল সিস্টেম কিভাবে এক্সটেন্ড করতে হয়, এলভিএম টাতে কিভাবে কাজ করতে হয়। এরপরে রুট পাসওয়ার্ড ব্রেকের একটা ল্যাব আছে। তো রুট পাসওয়ার্ড ব্রেক করতে পারেন কে কে? ইন্টারনেট দেখে কয়েকবার করছিলাম। আচ্ছা, এরপরে আমি আরেক পরে ভুলে গেছি। ভুলে গেছেন, ইজি জিনিস, ওই দেখলেই মনে থাকে। যদিও আমার কমান্ড গুলো আজ পর্যন্ত মুখস্থ হয় না, কিন্তু আমি মাঝে মাঝে করি কাজটা। এখন আজকে একটা জিনিস নিয়ে আমরা দেখবো, সেটা হচ্ছে মেমোরির, সরি ডিএফ মাইনাস না, পি মাইনাস এমএইচ। আমার সবাই তো আছেন রাইট? সবাই আছেন। তো আমার মেমোরির কি জিনিস, সোয়াপ কি জিনিস, সেদিন সোয়াপ নিয়ে বলছিলাম তাই না? বলছিলাম কি? না ভাই বলেন নাই। ওকে, কোথায় যে কোন ডিসকাশন করতেছি। হ্যাঁ, ডিসকাশন একটা সিকোয়েন্স থাকা দরকার ভাই। সরি, না একটার পর একটা শেষ করলে ভালো হবে, মানে যেটা হ্যাঁ আমরা একটার পরে একটাতেই যাচ্ছি। সোয়াপটা কি জিনিস? হোয়াট ইজ সোয়াপ? এই যে সোয়াপটা, এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের ডিসকাশনটা সিকোয়েন্স থাকবে না রাসেল ভাই, কারণ এটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কোর্স না। দেখেন এইখানে আমার কারিকুলামে সোয়াপ নিয়ে কথাই নেই, আমি এডিশনালি দেখাচ্ছি জিনিসটা। যাদের লিনাক্স করা আছে অনেক জিনিস হ্যাঁ তারা জানবে। অ্যাডিশনালি আমি কিছু জিনিস চলে যাব, আসলে ওইটা সিকোয়েন্স রাখা পসিবল না, এক্সট্রা অনেক জিনিসেই ঢুকে যাব। তো সোয়াপটা কি জিনিস সেটা আমরা হয়তো অনেকেই জানি। সোয়াপটা বেসিক্যালি সিস্টেম, সোয়াপ ছাড়া কিন্তু আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন না, আপনাকে করতেই দিবেন। আপনি সোয়াপ ডিফাইন না করে দিলে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন না। সোয়াপ জিনিসটা কি জিনিস? সোয়াপ হচ্ছে আমরা মেমোরি ইউজ করি, যেরকম মেমোরি ছাড়া কোনো আপনার অপারেটিং সিস্টেম কোনো কিছু এক্সিকিউট করতে পারবে না, সেই ইনস্টলেশনের সময় মেমোরির পিছনে, আই মিন ও সোয়াপ বিহেভ করে মেমোরির মতো, কিন্তু অ্যাকচুয়ালি সে র্যাম না। আই মিন সে এই অ্যামাউন্টটা
অপারেটিং সিস্টেমে যে ওএস অ্যালোকেট করা হয় সেই অপারেটিং সিস্টেমের ওএস এর নিচে যে স্টোরেজটা অ্যালোকেট করা হয় সেই স্টোরেজ থেকে একটা অ্যামাউন্ট সে তার একটা অ্যালগোরিদম দিয়ে সে কেটে নেয় অ্যাজ এ সোয়াপ হিসেবে। আমরা চাইলে ম্যানুয়ালিও এটাকে ডিফাইন করে দিতে পারি অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করার সময়। হ্যাঁ, এখন কি সোয়াপটা কি অত নেসেসিটি? বিকজ এখনকার ওএস গুলো তো সোয়াপ ছাড়াও ইনস্টল নিয়ে নেয়। আচ্ছা, নেয় বিকজ অফ এখন সব নেসেসিটি না, আমি ওইটা নিয়েই কথা বলতে চাচ্ছিলাম। কারণ আচ্ছা, সরি। কুবারনেট কিভাবে আমরা সোয়াপ ডিসেবল করব, এ সোয়াপ নিচে, কিন্তু কুবারনেট সাজেস্টই করে সোয়াপ শুড বি ডিসেবল। হ্যাঁ, সবটা ক্লিয়ার হচ্ছে না, একটু আরেকবার যদি বলতেন। উইন্ডোজের পেজিং ফাইল ভাই। সোয়াপটা হচ্ছে মেমোরি কি জিনিস, র্যাম। জি। তো অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় র্যামের কাজ যেটা, আই মিন র্যামের যে ক্যারেক্টারিস্টিক্স, সেম ক্যারেক্টারিস্টিক্স ক্যাটার করার জন্য স্টোরেজ থেকে একটা অ্যামাউন্ট অফ চাঙ্ক স্লাইস করে অ্যাজ এ সব ডিক্লেয়ার করে। যখন মেমোরি আচ্ছা, কাজ করতে করতে তার লিমিট শেষ হয়ে যাবে, আই মিন আমার 1 জিবি মেমোরি নেওয়া আছে, 1 জিবি মেমোরি কোনো প্রসেসে এক্সিকিউট করতেছে, মেমোরি আর কাজ করতে পারতেছে না, তখন যদি নতুন কোনো রিকোয়েস্ট আসে ফর এক্সিকিউশন, সে সোয়াপের চেয়ে যে 1 জিবি আছে সেখান থেকে এক্সিকিউট করবে। আচ্ছা ভাই, আমি সেইটা কি ভাই তাহলে ভার্চুয়াল মেমোরির মতো বিষয়টা কি? উইন্ডোজে ভার্চুয়াল মেমোরি না, মেমোরি। ভাই এটা কি এখানে এক্সিকিউশন করবে নাকি বাফার হিসেবে ধরে রাখবে? নো, সোয়াপ তো এক্সিকিউশন করে। সোয়াপ এক্সিকিউশন করবে। আচ্ছা, আপনার কাছে যখন নতুন এনি রিকোয়েস্ট আসে, সেটা কিভাবে বিহেভিয়ার করে, মানে ওর ক্যারেক্টারিস্টিক্স কি আইডিয়া আছে? মানে যখন মানে আপনি কি আপনার অপারেটিং সিস্টেমের কাছে কোন একটা কল আসছে, আপনি আপনার অপারেটিং সিস্টেম জি একটা নতুন এক্সিকিউশন আসছে বা একটা নতুন রিকোয়েস্ট আসছে, এটা সেটা ফার্স্টে র‍্যামে থাকবে, র‍্যাম থেকে নিয়ে তারপর হচ্ছে প্রসেসর র‍্যামে থাকবে, ঠিক আছে, র‍্যামে থাকবে, কিন্তু র‍্যামটা সে কোথায় পাবে? র‍্যাম তো এই অপারেটিং সিস্টেমের একটা পার্ট, তাই না? র‍্যাম এন্ড সিপিইউ, রাইট, র‍্যাম এন্ড সিপিইউ ছাড়া তো আমি কিছু প্রসেস করতে পারবো না, তাই না? রাইট। একটা রিকোয়েস্ট আসলো, এক্সিকিউশন আসলো সিস্টেমের কাছে, সে ফার্স্টে কল করবে র‍্যামকে, ভাই আমাকে কিছু র‍্যাম দাও, আমি একটা কাজ করব। র‍্যাম তার বাই ডিফল্ট একটা মেকানিজম আছে যেটাকে বলে রাইট। এই পেজের ডিফল্ট ভ্যালু হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু 4K, একটা চাঙ্ক। র‍্যাম ফার্স্ট একটা চাঙ্ক দিয়ে দিবে যে টেক এ চাঙ্ক। এ যদি ফিল করে ইটস ওকে, সে এই 4K চাঙ্ক নিয়ে সিপিইউ কে বলবে, ভাই আমার একটা কাজ করা লাগবে, তুমি হেল্প করো। সিপিইউ তাকে এখান থেকে প্রসেসিং ইউনিট ধার দিবে যে তুমি নাও, নিয়ে তুমি কাজ করো। কাজ করার শেষে সে ফেরত যাবে, কাজ শেষ, এক্সিকিউশন শেষ, হোয়াটএভার, সে ডাটাবেস এটা ফাইল সিস্টেম বহুত কাজ করে ফেলছে, কাজ করার শেষে সে ফেরত যাবে। তো আমি ডিসকাশনটা কি ছিল ভাই? ওই যে সোয়াপ আর র‍্যাম। আচ্ছা, তো এই যে র‍্যাম আমার হচ্ছে 1 জিবি বা 16 জিবি র‍্যাম আছে, র‍্যাম হচ্ছে আমার 16 জিবি, আমার কাছে এত রিকোয়েস্ট আসছে, এত প্রসেসিং চলতেছে আমার সিস্টেমের ভিতরে, যে আমার র‍্যাম ডিফাইন করা 16 জিবি র‍্যাম অলরেডি অ্যালোকেটেড ফর আদার্স প্রসেসিং। তখন আবার নতুন আরেকটা রিকোয়েস্ট আসছে, আরো একটা হোক 10টা আসছে, তখন এই প্রসেসিংটা কি বন্ধ হয়ে থাকবে? ও অফ করে রাখবে? ও অফ করবে না। দ্যাটস ওয়াই বলছে টেক সোয়াপ। সোয়াপ হিসেবে একটা অ্যামাউন্ট তুমি ডিক্লেয়ার করে নাও, যেটা অ্যাকচুয়ালি র‍্যাম না, যেটা হচ্ছে স্টোরেজ অফ অপারেটিং সিস্টেম। স্টোরেজ থেকে একটা চাঙ্ক সে লাইক 32 জিবি নিয়ে রাখছে, এই যে এইভাবে 32 জিবি এখানে নিয়ে রাখছে। যখন এই 16 জিবি ইউজ হয়ে গেল, মানে প্রসেসিং এসে ব্যস্ত আছে এই 16 জিবি, তখন নতুন রিকোয়েস্ট প্রসেস করার জন্য এই সোয়াপের যে অ্যামাউন্ট,
এ ওকে হেল্প করবে। আচ্ছা আই ভাইয়া, মিন এও অ্যাজ এ র্যাম হিসেবে অ্যাক্টিং করবে। জি ভাইয়া, ওটা তো অনেক স্লো প্রসেস। এক্স্যাক্টলি, স্লোই হবে। দ্যাটস ওয়াই কুবারনেটস রিকমেন্ড করছে সব শুড বি ডিজেবল। কারণ কেন স্লো হবে? স্লো হবে অ্যাকচুয়ালি, স্লো প্রসেসটাকে স্লো না বলে আমরা বলি এটা তো অ্যাকচুয়াল র্যাম না, এ তো স্টোরেজ। হ্যাঁ, রাইট, স্টোরেজকে আমি র্যাম বানাইছি, তাহলে পারফরমেন্স একটু কম আমি পাবোই। ডেফিনেটলি। হ্যাঁ, কে যেন কি বলতে যাচ্ছিল? জি ভাইয়া, আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ভাইয়া, হ্যাঁ, মানে লিনাক্স এর অ্যাডমিনিস্ট্রেটররা রেকমেন্ড করে হচ্ছে সোয়াপ মেমোরিটা মানে র্যামের ডাবল হওয়ার জন্য। এটা কেন আসলে? নো, ইটস রং রাইট নাও। এটা আচ্ছা, আরো 5 বছর আগের কনসেপ্ট ছিল। এটা একটা স্ট্যান্ডার্ড কনসেপ্ট ছিল যে সব শুড বি ডাবল অফ মেমোরি। বাট রাইট নাও আমাদের র্যামের সাইজ হয় 1 TB র্যাম, হয় না? এরকম সিস্টেম আছে না? জি আছে। এরকম মেগা সিস্টেম আছে না? আগে যখন ওই 512 রামও ছিল বা 1 GB রামও ছিল, ওগুলো তার নাই। 1 TB আমি র্যামই জি, র্যামই লাগায় রাখছে 1 TB। আমি তার মানে 47 কি? টেরাবাইট পর্যন্ত দেখছি র্যাম একটা সিস্টেমে। হ্যাঁ, তার মানে কি আমি 47 দুগুণ কত 94 TB স্টোরেজ নষ্ট করব? না না, এটা কি মানে যায় এখনকার সময়ে? এটা যায় মানে না। হোয়াট ওয়াজ দ্য আইডিয়া অফ দিস কনসেপ্ট, মানে ওই বিহাইন্ড দিস সময় কনসেপ্ট? আইডিয়াটা ছিল, ওইটা একটা ওটা মানে স্ট্যাটিক একটা ইয়ে ছিল। ওটা আসলে আচ্ছা, ওটা স্ট্যাটিক ডেফিনেশন ছিল যে মেমোরির ডাবল নাও। কিন্তু এটা বুঝছি। আরো 2-4 বছর আগে এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে এই ধারণা। কারণ আচ্ছা, যখন টিবি লেভেল, পেটাবাইট, গিগাবাইট লেভেলে আসছে, তখন আর ওগুলো থাকতেছে না। ম্যাক্সিমাম 16 বা 32 জিবির উপরে। ইভেন রাইট নাও আপডেটেড টেকনোলজি বলতেছে সব তুমি অফ করে দাও, সব ইউজ করবে না, তোমার পারফরমেন্স ডিগ্রেড করবে, যেটা নিয়ে ডিসকাস হচ্ছিল। আলটিমেট এ আচ্ছা, যত ফাস্টার প্রসেস করতে হবে, আমার স্টোরেজ কে তত ফাস্টার। স্টোরেজ আর সব তো মানে র্যাম তো দুইটা আলাদা মেরু, দুইটা জিনিস। জি জি জি, বুঝতে পারছি ভাই, থ্যাংক এই ইউ। জন্য বলতেছে যে তোমার পারফরমেন্স ডিগ্রেড হবে, সো ডু ডিসেবল। মানে কুবারনেটসই বলে যে তুমি সব ওপেন রাখবা না। তো এখন আমরা সবটা কিভাবে, এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই র্যামের ইউটিলাইজেশন কত হলে আমি সপে হাত দিব, মানে আমার প্রসেস সপে হাত দিব? এনি আইডিয়া? মানে আমার র্যাম কি ফুল শেষ হয়ে যাওয়ার পরে সপে হাত দিবে প্রসেস? 80%, সরি, 80%। 80%? কোন কনসেপ্টে? পড়ছিলাম, ভুলে গেছি আর কি, মানে নো, আর্টিকেলে পড়তেছিলাম একটা। অ্যাট প্রসেস ভিএম swappiness. This is the ratio of to pick the swap. এই অপারেটিং সিস্টেমের কাছে এই ইনফরমেশন আছে যে কোন রেশিওতে সে সোয়াপে হাত দিবে। সোয়াপিনেস ভ্যালু 30, মিনিং র্যামের 30% ইউজ হওয়ার সাথে সাথে সে সোয়াপে হাত দিবে। লিনাক্সের স্ট্যান্ডার্ড ভ্যালু 60, ভিএম এ 30 হয়, কিন্তু স্ট্যান্ডার্ড সোয়াপিনেস ভ্যালু 50। এখন অ্যাজ এ আর্কিটেক্ট হিসেবে আপনি ডিফাইন করবেন আমি কি প্রথম থেকেই আমার র্যামকে রিলিজ করে রাখবো, সোয়াপ ইউজ করব, তাহলে আমার সোয়াপিনেস ভ্যালু 10 দিয়ে রাখবো। নাকি আপনি চিন্তা করবেন না, আগে আমার পারফরমেন্স র্যাম থেকে আমি 100% নিব, দেন 100 যদি হয়ে যায়, ইন কেস আমার প্রসেসিং অফ করব না, তখন আমি সপে হাত দিব, তাহলে সপিনেস ভ্যালু শুড বি 100 এন্ড ইট উইল অ্যাক্ট অটোমেটিক্যালি। এই ফাইলটা সে পড়বে, এটা পারফরমেন্স টিউনিং এর আই মিন কার্নেল প্যারামিটার, পরে সে ডিসিশন নেবে যে আমার কখন সপে আমি হাত দিব। ক্লিয়ার? এখানে কনসার্ন গাইডলাইন্সটা কি এই জিনিসটা ডিসাইড করার? এটা হচ্ছে অ্যাজ এ আর্কিটেক্ট এর বাই ডিফল্ট লিনাক্স 60 দিয়ে রাখে যে 60% হলে হাত দিবা। এখন আপনি চিন্তা করবেন আপনার আপনার পারফরমেন্সটা কি, কি করবেন। লাইক এটা কি আমার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে না হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি, আপনার কুবারনেটস বলতেছে সব সব তুমি ইউজই করবে না, সব বন্ধ রাখো। হুম। কারণ ওই লেভেলে পারফরমেন্স ডিগ্রেড করতে দেওয়া যাবে না। এখন আপনি ডিসিশন নেবেন যে আপনার অ্যাপ্লিকেশন ডিসিশন নেবে যে আপনি কিভাবে সাজাইতে চান, আপনি কিভাবে খেলতে চান, আপনি মেমোরি দিয়ে খেলতে চান নাকি মেমোরিকে ফ্রি রেখে আপনি সোয়াপে হাত দিতে চান। আপনি যদি এখানে ভ্যালু 10 দিয়ে রাখেন, ও 10% হইতেই সোয়াপ থেকে নেওয়া শুরু করে, তার মানে হচ্ছে আপনার র্যাম ফ্রি থাকা সত্ত্বেও সে সোয়াপ ইউজ করা শুরু।
আর ভাইয়া এই ফাইলটা এডিট করার জন্য কোথায় যেতে হবে? এই ফাইলটা ডিরেক্ট ভিম করে এডিট করা যাবে না, তখন হচ্ছে পারফরমেন্স প্যারামিটার, কার্নেল প্যারামিটার গুলো sysctl দিয়ে sysctl ওই আরেকটা লোকেশনে গিয়ে ওইখানে ডিফাইন করে দিতে হয় তাকে। এখানে ভিম মারলেই সে এডিট করতে দিবে না, বুঝতে কারণ পারছি। এগুলো কার্নেলের একেবারে পার্সোনাল জিনিসে হাত দিতে দিবা। জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওইটার জন্য কি তাহলে ডিফারেন্ট কমান্ড ইউজ করতে হয়, প্রপার্টিজ ফাইলের কিছু? ডিফারেন্ট কনফ ফাইল আছে, ওইখানে গিয়ে লিখে দিতে হয় যে সফটনেস ভ্যালু শুড বি ইকুয়াল দ্যাট। তখন আর সে এই ফাইলটা এসে পড়বে না। এই সবগুলো এই যে প্রকের মধ্যে প্রকের ভিতরে কিন্তু কার্নেল প্যারামিটার গুলো, আই মিন এর ভিতরে হিউজ জিনিসপত্র আছে, আপনার টাইম পেলে পড়ে পড়ে দেখবেন। প্রক বলতে আসলে কি বোঝানো হচ্ছে? প্রকের প্রসেস, বলতে পারবো, প্রসেসর, প্রসেস। আই মিন কার্নেলের প্যারামিটার গুলো এই লোকেশনে থাকে। আচ্ছা আচ্ছা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হাউ টু ডিসেবল সফট। এনি আইডিয়া? করি নাই কখনো। নো ভাইয়া, নো আইডিয়া। ভেরি সিম্পল, আমরা df -h এর আউটপুট দিয়ে এখানে দেখি এটা এটা আসলে কিসের রিফ্লেকশন, কোন ফাইলের রিফ্লেকশন। এটা মেমোরির? অনেক আরএসসি সিএসএ করা এখানে আছে। না আমি এগুলা কিছুই করি নাই ভাই, আই ডোন্ট নো এনিথিং। আরএসসি আরএসসি। আচ্ছা, এইটা ভাই হচ্ছে আপনার ওই মানে আপনার যে ফাইলের মেমোরি, রিফ্লেকশন। এটা তো এখানে সমস্ত মাউন্ট ড্রাইভ গুলো শো করে ভাই। cat etc fstab, এই fstab ফাইলের রিফ্লেকশন ইজ হিয়ার। ইয়েস, আই মিন এখানে আমার মাউন্ট ডিরেক্টরি রুট একটা, এবং একটাই হচ্ছে এখানে এই দেখেন রুট ডিফাইন করা আছে। আমি ভিম করলে মনে হয় আরেকটু সুবিধা হবে, তাই না বুঝতে? সাদা হচ্ছে সবকিছু। হ্যাঁ এই যে রুট একটাই হচ্ছে আমার এখানে ডিরেক্টরি, আই মিন মাউন্ট পয়েন্ট। কিভাবে আবার দেখে আসেন, df -ht যদি আমি দিই, আমার একটাই ফাইল সিস্টেম এখানে মাউন্ট করা, এগুলো তো হচ্ছে টেম্প আবলাবলা এবং একটা বুট, তার মানে একটা মাউন্ট করা। এখন আমি যদি fs ট্যাবে যাই, fs ট্যাবে গিয়ে আমি আমার এই দেখেন একটাই মাউন্ট করা, বুট বাই ডিফল্ট থাকতেই হবে, তাছাড়া বুট আপই করতে পারবে না, এবং সফটটা এখানে মাউন্ট করা থাকে। আপনি যদি আরো অন্য লোকেশনের অন্য কিছু মাউন্ট করতে চান, আমরা যেটা শিখবো ফাইল সিস্টেম ম্যানেজমেন্টে, সেটা আমাকে এখানে লিখে দিতে হবে 1 2 3 এর পরের গুলো। তার মানে কি দাঁড়ালো, fs ট্যাবের এই এন্ট্রি গুলোই আলটিমেট df -h এ রিফ্লেক্ট করে। এগ্রিড? ইয়েস। তাহলে আমি কি করতে চাচ্ছি, আমার সফটওয়্যার ডিসেবল করতে চাচ্ছি। আমি এটাও দেখলাম যে এখানে রুট করা আছে, বুটটা করা আছে, এবং সফটটা এখানেই করা আছে। ভেরি সিম্পল, লিনাক্স এর স্ট্র্যাটেজি, লিনাক্স ফাইলের স্ট্র্যাটেজি ওয়াইজ আমি যদি এটাকে জাস্ট হ্যাশ করে দিই, এটা কি কাজ করবে? ও আচ্ছা আচ্ছা, ডিসেবল করে দিচ্ছেন। এটা যদি হ্যাশ দিয়ে রাখি, এটা কি আর কাজ করবে সফটটা? না, ওইটা ইয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাশ করে দিলাম, এসে ফ্রি -mh, সব কিন্তু এখনো দেখাচ্ছে। কমন বডি বেঞ্জিন বেসর ওটা। এটা এখনো কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে সিস্টেম যখন বুট আপ হয়, সে প্রথমে mtap ফাইল পড়ে, তারপরে fstab ফাইল পড়ে, ওই ওয়াইজ ডিসিশন নেয়। তো fstab ফাইল যখন পড়ে সে একবারে বুট আপ মানে পড়ে সে এটাকে মাউন্ট করে ফেলছে। এখন আমি হ্যাশ দিয়ে আসলে সে তো বুঝবে না যে ভাই তুমি হ্যাশ করে দিছো, সেটা তো এখনো সিস্টেম জানে না। এর জন্য দিতে হবে। রিবুট মেরে নি। রিবুট হয়ে সে যখন আবার বুট আপ করতেছে, তখন mtap ফাইল পড়বে, তারপরে fstab আসবে, fstab যা যা বলা আছে এই জিনিসগুলো মাউন্ট করো তুমি, সে ওই ওয়াইজ কাজ করবে। লেটস সি, সে আবারও বুট আপ করে ফেলছে। সব 0,
গট ইট? Yes. জি ভাই। তার মানে আমি যদি আবারও এফএসটা ফাইলে যাই, গিয়ে এই লাইনে হ্যাশ মারি, তাইলে কি সিস্টেম দাঁড়াবে? না দাঁড়াবে না ভাই। এই যে যেটা আপনার যে ভ্যালুটা ওইটা সেট করব কোথা থেকে, ওইটা একটু দেখাই দেন। আচ্ছা, ওটা আমি দেখাই দিব। নতুন একটা ফাইল সিসিটিএল নামে একটা ফাইল বানাইতে হয় ইডিসির মতো, বানায়া ওর ভিতরে বসাই দিতে হয়। ওটা আমি আরেকদিন দেখাই দিব। আচ্ছা, আমরা কি ভাই সোয়াপটা ডিসেবল করব? এই যে দেখেন না, এটা আমি প্রসেসটা বলে শিখাই রাখছি, কারণ হচ্ছে আমাদের যে টাইপের লার্নিং, আই মিন ডেভঅপস এর যে টুল গুলো ইউজ করা হয় লাইক ডকার, কুবারনেটস, ম্যাক্সিমাম টুলই সাজেস্ট করে সোয়াপ ডিসেবল থাকতে। এই যে sysctl - a কমান্ড দিয়ে আমি 1000 অফ ভ্যালু পাই, এই সবগুলোই হচ্ছে আমার লিনাক্স কার্নেলের প্যারামিটার ভ্যালু। দেখছেন, ইচ অ্যান্ড এভরি ভ্যালু ইজ অ্যাভেলেবল, এবং এই ভ্যালুগুলোর উপরে লিনাক্স ওএস ডিসিশন নেয় কখন কি করবে। ওই পারফরমেন্স টিউনিং এর ওই পার্টটা আমি দেখাই দিব না, আরেকদিন দেখাই দিব না, যে আমি কিভাবে এটা ইয়ে করব, যদি কোনো চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে চেঞ্জ করব। এই দেখেন, এই সিম্পল একটা কমান্ড দিয়ে এইখানে প্রায় 1000 অফ ভ্যালু চলে আসে। অপারেটিং সিস্টেমের কার্নেলের কোন কোন প্যারামিটারের ভ্যালু কি দেওয়া আছে এগুলো চলে আসে। আমি নিজেও সবগুলোর মানে জানি না। আরপিসি ফিল্টার, ফরওয়ার্ডিং, এই যে এই জিনিস আমাদের কাজে লাগে। পোর্ট ফরওয়ার্ডিং কাজে লাগে, আর্প আর্প কাজে লাগে। আই মিন সবকিছুই আমরা কিছু কিছু জিনিস কিন্তু মডিফাই করি, হ্যাঁ, কিন্তু আমরা কেউ জেনে করি, কেউ না জেনে করি। এই যে ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিং 1 করে দিলে কি হয়, আর 0 থাকলে কি হয়। ডকারে এই ফরওয়ার্ডিং, ডকার কন্টেনারাইজেশনে এই ফরওয়ার্ডিংটা 1 করে দিতে হয়, আদারওয়াইজ কন্টেনার নেটওয়ার্ক পায় না। যাই হোক, এগুলো নিয়ে আমরা অনেক কিছু শিখবো। আর লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন আসলে অনেক কিছু শেখার আছে, এটা একদিনে বা এক বছরেও শিখে শেষ করা যাবে না। আমি জাস্ট চেষ্টা করতেছি যে যতটুকু আমার এই কোর্স কভার করতে যতটুকু কনসেপ্ট লাগে, আই মিন সফটটা কিভাবে ডিসেবল করবেন এটা জেনে রাখতে হবে, তারপরে রিপোজিটরি কিভাবে ম্যানেজ করবেন, এটা অনেক জায়গায় অনেক সময় লাগবে। আমি জাস্ট এতটুকু কভার করছি। লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন এত ছোট জিনিস না। এখন হচ্ছে যে পাসওয়ার্ড, এই জিনিসটা আমার আরেকটা ফাইল সিস্টেম, এটা আমি পরে দেখাবো। পাসওয়ার্ড কিভাবে ব্রেক করব, কারণ আমি এখন যদি দেখায় দেই আপনাদের মনে থাকবে, মানে আমি যদি ওই পাসওয়ার্ডই দেই আবার, হ্যাঁ বলেন তো। দরকার নেই ভাই। না, আমি দেখাই দিই। না, ভেরি সিম্পল। হ্যাঁ। পাসওয়ার্ড যদি আমি ব্রেক করতে চাই একটা সিস্টেমের, তাহলে আমার মেইন কনসোলে থাকতে হবে। মেইন কনসোলে থাকতে হবে। আমি ওই এসএসএইচ শেল দিয়ে এটা করতে পারবো না, বা আইএলও আইলম ওই কনসোল দিয়ে ঢুকতে হবে। আপনার সার্ভার সিস্টেম ধরেন ডাটা সেন্টারে আছে, আপনি অফিস থেকে করতে যাচ্ছেন, ওয়েল, তাহলে আইএলও, এইচপির আইএলও, অরাকলের আইলম, এই আই মিন আপনার মেইন কনসোলের যাতে হুক করতে পারেন। আইএলও আইলম কিন্তু মেইন কনসোল হুক করার ইয়ে। তো এখান থেকে আপনি প্রথমে রিবুট দিবেন, রিবুট দিয়ে এটাকে আপনার ইয়ে মোডে ঢুকতে হবে। যখন বুট আপ করবে সিঙ্গেল ইউজার মোডে ঢুকতে হবে। দেখছেন, ওই যে বুট আপ করার সময় ই প্রেস করলে আপনি সিঙ্গেল ইউজার মোডে ঢুকে যাবেন। এরপরে ই প্রেস করবেন, সুন্দর করে প্রসিডিউর লেখা আছে আমার নোটে। এরপর লিনাক্স 16 যে লাইনটা, এই এই পাসওয়ার্ড ব্রেকিং কিন্তু আরএসসিএস এক্সামের ফার্স্ট কোশ্চেন। আই মিন আপনি লিনাক্স সিস্টেমে এক্সাম দেওয়ার আগে পাসওয়ার্ড ব্রেক করে ঢুকতে হয়। পাসওয়ার্ড ব্রেক করতে না পারলে আপনি এক্সামই দিতে পারবেন না। এই লাইনের লিনাক্স 16 লাইনের এই যে UTF-8 এইখানে rd.break
আবার বলতেছি এই পাসওয়ার্ড ব্রেকিং কিন্তু ইউনিক না, মানে আমি যে এই প্রসেসটা বলতেছি এটাই একমাত্র প্রসেস না, আর অনেক প্রসেস আছে। আমি একটা প্রসেস ফলো করতেছি। কি লিখলাম, আরডি ডট ব্রেক, কোনটাতে, লিনাক্স সিস্টেম এর যে ভিএম লিনাস যে লাইনটা, আই মিন ওর ইমেজের যে লাইনটা, এখানে লিখলাম। লিখে এখানে দেখেন বলাই আছে কন্ট্রোল এক্স প্রেস করে, কন্ট্রোল এক্স, ও দেখেন সিঙ্গেল ইউজার মোডে চলে গেছে। এখন আমি কি লিখবো, মাউন্ট মাইনাস ও রিমাউন্ট, রিএমও রিমাউন্ট কমা রিড রাইট মোডে নিয়ে যাচ্ছে ওকে, তাকে সিস্টুটকে। ওয়েল, এরপরে আমি যেটা করব, ch root systrut, এখানে গিয়ে আমি passwd, পাসওয়ার্ড চেঞ্জ করার কমান্ড তো আমরা জানি তাই না, হ্যাঁ passwd যদি দিই তাহলে সে রুটের পাসওয়ার্ড চেঞ্জ করবে। আর যদি আমি passwd দিয়ে স্পেসিফিক কোন ইউজারকে চেঞ্জ করতে চাই, সেই ইউজারের নাম আমি দিব, as well as লিনাক্স এর পাসওয়ার্ড চেঞ্জিং প্রসিডিউর। আমি জাস্ট passwd দিলাম, ও আমাকে বলতেছে যে নিউ পাসওয়ার্ড সেট করো, আমি আরেকটা পাসওয়ার্ড সেট করলাম, সিম্পল পাসওয়ার্ড দিছি, এই জন্য বলতেছে যে আমি মাত্র জয়েন করলাম, কিছু মিস করলাম নাকি? হ্যাঁ এখন জয়েন করছো, এখন থেকেই কাইন্ডলি আগে যাও, অনেক কিছু মিস হয়ে গেছে। 9টার ক্লাস 10টায় জয়েন গুলো তো মিস হবে, 9:30টার ক্লাস 10টা থেকে হওয়ার কথা না? আমি সকালে ইনফর্ম করছি ভাইয়া 9:30টায়। তো ভাই, আমি হয়তো বাসায় আছি। একটু ফলো করতে হবে, হ্যাঁ তাহলে ভাই আমার একটা সময় দিন পরে। ওকে ওকে ওকে। তো আমার পাসওয়ার্ড আপডেটেড হয়ে গেছে সাকসেসফুলি, ওকে। ও কিন্তু দেখাচ্ছে। এখন আমার কাকে জানাইতে হবে, অটো রিলেবেল, এটা দিয়ে আমার ওর এসি লিনাক্স কে, আই মিন কার্নেল কে জানাইতে হবে। টাচ ডট স্ল্যাশ, না এটা আমি ভুল লিখছি, স্ল্যাশ ডট অটো রিলেবেল, ও নিয়ে নিছে। এরপরে জাস্ট এক্সিট এন্ড এক্সিট, ও এখন রিবুট করবে। রিবুট করে আমি যে নতুন পাসওয়ার্ডটা সেট করছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি এখন ঢুকতে পারবো। ইটস ওয়ার্কিং। আপনারা কি প্র্যাকটিস করছেন এটা জি ভাই, আমার সাথে সাথে? কে কে করছেন? ও আপনার সাথে সাথে করিনি ভাই, আগে করছি। দেখতেছিলাম আমি আমার আগে করছি ভাইয়া। আচ্ছা, এই যে এখানে সুন্দর করে প্রসিডিউর দেওয়া আছে, একেবারে হুবহু। জাস্ট এই যে ঢুকবেন, মাউন্ট রিমাউন্ট, আমি একেবারে এই কমান্ড গুলোই দিছি, সিস্টুট, তারপর পাসওয়ার্ড সেট করছি, টাচ অটো রিলেবেল, এক্সিট মারছি। প্রত্যেকবার কিন্তু এর ভিতরে যদি কমান্ড ভুল করেন তাইলে কিন্তু আপনার ওএস খারাপ করতে পারে। নবী ভাই একটা জিনিস, সরি আমি এই জিনিসটা আমি দেখছি, আমি এই জিনিসটা মানে ইয়ে হয়েছে যে আপনি যে বললেন আইএলও দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, আমি নরমাল কমান্ড প্রম্পট, তো আমি আমরা তো সাধারণত যে ঢুকতেছি নরমাল কমান্ড প্রম্পট দিয়েই, তো আমাদের যখন ইয়ে করব আমরা এখানে এই যে আমি এই যে এসএসএস শেল দিয়ে হবে না। আমি ওইটাই বললাম যে হ্যাঁ, এটা দিয়ে হবে না, কারণ হচ্ছে আপনি যখন ওই যে রিবুট মারবেন না, প্রথমে তো ডিসকানেক্ট হয়ে যাবে। এসএসএস প্রোটোকল দিয়ে কাজ করবে না, বাট আইএলও বা আইলম যেটা, আইএলও ফর ফিজিক্যালি আপনি কেবল দিয়ে কানেক্ট, ওই প্রযুক্তিটাই ওই জন্যই করা, যে রিমোট মেশিনকে কিভাবে ফিজিক্যালি হুক করা। আপ করা যায়। হ্যাঁ, দ্যাটস ওয়াই আপনি যদি রিমোট করতে চান আপনাকে ওইভাবে যেতে হবে, অথবা ডাটা সেন্টারে গিয়ে মনিটর লাগায় করতে হবে। আমি ওইটাই, কারণ আমাদের এখানে তো অ্যাডমিনরা যখন মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক সময় সার্ভার ডাউন, মানে আর আপই হইতেছে না, আমরা অ্যাডমিনরা ঢুকতে পারতেছে না, তখন ওরা ভিএম এর ওই ইয়ে দিয়ে আইএলও ওই পাশ দিয়ে আইএলও বা আইলম দিয়ে ঢুকে, কারণ আইলম মানে হচ্ছে ডাইরেক্ট আপনি সার্ভারে গিয়ে মনিটর লাগাইলে। হ্যাঁ, ওকে, এটা তাহলে দেখে নেবেন, এটা জানা থাকা দরকার,
কারণ হচ্ছে যে এটা দুই কারণে দরকার একজন সিস্টেম ইঞ্জিনিয়ারের। আমরা পার্সোনালি যেটা ফেস করি সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ ভিএম এত বেশি, প্রোডাকশনের ভিএম এর বাইরে কিছু ভিএম থাকে যেটা সাপোর্ট ভিএম বা সাপোর্ট নোড বলে। তো এই জিনিসগুলো হচ্ছে যে পাসওয়ার্ড সেন্ট্রাল অথেন্টিকেশনের সময় অনেক সময় সেট করা থাকে না সাপোর্ট নোড গুলো। তো তখন দেখা যায় কোন পাসওয়ার্ড দিছে কি হয়েছে ভুলে গেছে, ডু রিসেট। আমরাই তো সিস্টেম টিম জানলেই হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে পাসওয়ার্ড কাজ করে না, কিছু বাগ আছে, তখনও রিসেট করে নিতে হয়। একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে rd.break এর এই প্রসিডিউরটা অ্যাপ্লিকেবল অনলি ফর ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্ট। অনেক সময় দেখবেন যে আপনার বেয়ার মেটাল সিস্টেমে এই প্রসিডিউরটা কাজ নাও করতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ঠিক rd.break এর পরে আপনার কনসোলটা ডিফাইন করে দিতে হয়, tty ইকুয়াল 1, জাস্ট এতটুকু। আবার কোনো কোনো ব্র্যান্ডে কাজ করে, যদি কাজ না করে তাহলে কনসোলটা ডিফাইন করে দিবেন, জাস্ট rd.break স্পেস tty ইকুয়াল কনসোল। ভাই ভার্চুয়াল বক্সটা একটু বড় করলে ভালো হয়। ভার্চুয়াল বক্স বড় করে লাভ নেই, ছোটই থাকবে। আচ্ছা ভাই, rd.break এর ওই জায়গায় যে আপনি বক্স করছেন ভাই, ওর কি ব্যাকস্ল্যাশ বা স্ল্যাশ আছে? UTF-8 এর পরে কি কোনো স্ল্যাশ আছে? কোনো স্ল্যাশ নাই, UTF-8 স্পেস rd.break। এই লাইনটা আর এই যে এই লাইনটা কিন্তু পাশাপাশি থাকে, তো বি কেয়ারফুল। মানে যে আমিও যখন করলাম না, দেখলেন না যে আসলে কোন লাইনে কি হবে, এটা একটু কেয়ারফুলি করে নিন। আচ্ছা ধরেন ভাই, প্রোডাকশন virtual সার্ভারেও এ- কি এরকম অনেক সময় করতে হতে পারে যদি কেউ পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে যায়? অহরহ করতে হয়, আমি ওটাই তো বললাম যে আমাদেরই অহরহ করতে হয়। প্র্যাকটিস করাটা টাফ হবে নুবের ভাই, কারণ জি আমার ভাইয়া, প্র্যাকটিস করাটা টাফ হবে, কারণ আপনার আমার হাতে হচ্ছে ইয়ে আমাদের- আমাদের হাতে- আমাদের হাতে লাইভ সার্ভারে মেরে দিলাম পরে। SSH ছাড়া আমাদের হাতে কিছুই ছাড়ে না। হ্যাঁ সেটাই। এখন আপনি অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করলে আপনাকে তো দিবে না, আমি আমাদের- ইন্ট্রা লেয়ারে কাজ করি, ওইটাই বললাম আমি তো যে ছাড়াই করি সব আপনারা- বুঝেন। আপনারা ইনফ্রা সেটআপ করেন, আপনারা এই জন্য আপনাদের অ্যাক্সেস আছে। আমরা এগুলো আমাদের অর্ডার করি। এখন আপনি অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করেন, সো দ্যাট আপনাকে তো এই প্রিভিলেজ দিবে না। দরকার জেনে রাখলেন, হ্যাঁ জেনে হ্যাঁ, রাখলেন, ওটা জেনে রাখলাম ইনস্ট্রাকশনের জন্য, ওইটুকুই। আর কাজে লাগে। মানে নলেজ ভাই কোনোদিনও ইয়ে হয় না, লসে পড়ে না আর কি, নলেজ কাজে লাগে। লসে পড়ে না, কিন্তু ভাই সত্যি কথা যেটা যে এগুলো কিন্তু মানে হইছে করছি, কিন্তু কোনো মাথায়ও নাই, কারণ আপনি প্র্যাকটিস না করলে, আপনি প্র্যাকটিস আছে বলে আপনার মনে হয়। এক্স্যাক্টলি এটাও ভেরি ট্রু। প্র্যাকটিস না করলে জিনিসগুলো মাথায় থাকে না। তারপরেও যে পাসওয়ার্ড কেমনে ব্রেক করে, এটা আসলে মানে যারা মানে আপনি করে আসছেন আপনার মনে আছে, বাট যারা নতুন আসছে তাদের জেনে রাখা আর কি, যে পাসওয়ার্ড আর লাইভে যখন কাজ করবেন তখন গুগল করলে তখন আপনার দেখবেন অটোমেটিক মনে পড়ে যাচ্ছে যে গুগল করলে মনে পড়ে, আবার হাতও কাঁপে ভাই, গুগল করলে হাতও কাঁপে, মাঝে মাঝে হাত কাঁপে, এটা ঠিক আছে। আর যখন অথেন্টিক চোথা আপনার নিজের চোথা থাকবে তখন হাত কাঁপবে না, যে আমি তো কাজটা করছি এইভাবে। গুগল করলে আসলে গুগলের ব্লগ গুলো লেখা এক একজন এক এক সিনারিও বেস ব্লগ লেখে, তো তো জিনিসটা আসলে ইয়ে হয়, অনেক সময় লাগে নিজের এক্সাক্ট ইউজ কেস মিলাইতে। হ্যাঁ, এক্সাক্ট ইউজ কেস পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় গুগলে। জি ভাই, নিজের মতো কিউরেট করে নেওয়াটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, যদি আপনার নলেজ থাকে আপনি পড়ে সাথে সাথে নিতে পারবেন যে হ্যাঁ এটা, কিন্তু না থাকলে ধরেন আপনি শেষ। আই মিন এটাই ডিপেন্ড করে হচ্ছে যে আপনি আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি একবার পরেই ধরতে পারবেন যে এই জিনিসটা ওইটা বলতেছে। এক্সপিরিয়েন্স না থাকলে টাইম বেশি লাগে। তো অ্যাকচুয়ালি লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে তো আমরা এতটুকুই দেখতেছিলাম। তো আমাদের ল্যাব এখনো কার রেডি হয়নি? হয়ে গেছে ভাই। ওকে, সবার যদি ল্যাব রেডি হয়ে যায়, CentOS 7
আজকে আমরা কি পড়বো তাহলে? ও সানডে অফ ডে, আচ্ছা সানডে একটা লং সেশন নিতে যাচ্ছি। ভাই এই সপ্তাহে মনে করেন যে একটা দিনই পাই ফ্যামিলিকে দেওয়ার জন্য। না ফ্রাইডে তো আছে, নিতে পারেন ভাই। সানডে কিসের অফ ডে নই ভাই? সানডে দুর্গাপূজার অফ ডে। বেড়াইতে যাওয়া নাকি রায়হান? না ভাই আসলে আমার মানে একটু জ্যাম প্যাকড পুরা হোল উইক সিন্স লাস্ট মান্থ, তো আমি শুধুমাত্র একদিনই পাই, বাট এখন কখন করবেন? অফিসিয়াল অফ ডে, অফিসিয়াল অফ ডে থাকে আমার সানডেতে। ও শিট। এখন কখন করবেন আর কি ওটার উপরে ডিপেন্ড করছে। আপনারা যদি ম্যানেজ করতে পারেন আমি সানডে একটা ম্যারাথন দিতাম আর কি। কয়টা থেকে ভাই? আমার প্ল্যানিং আছে পুরো ম্যারাথন, এখন আপনারা ডিফাইন করেন যাতে আমাদের মানে আমাদের লাইফও কিন্তু ইজি হয়ে যাবে। হ্যাঁ, টাইম টু টাইম আমি যদি সানডেতে অ্যাটলিস্ট 2টা এক্সট্রা ক্লাস কভার করে ফেলতে পারি। আমার প্ল্যান আছে হচ্ছে যে লাইক ডকার, গিট, গিটহাব এন্ড জেনকিন্স পুরোটা মানে পুরো ব্যাকবোন কভার করে ফেলতে পারলে আমরা অনেক আগে যাব। সানডেতে আমার তো ওয়ার্কিং ডে আমার তো না শনি অফ। না এই সানডে তো ভাই সরকারি ছুটি, গভর্নমেন্ট হলিডে ভাই। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট হলিডে ডিপ্লয়মেন্ট পড়ে গেলে বিপদ হয়ে যায়। আচ্ছা দেখি, তারপর দেখি। না ওই ধরনের প্রবলেমে যে কেউ পড়তে পারে, আমি নিজেও ফেসে যেতে পারি। হ্যাঁ তো যাই হোক বলে রাখলাম। এরপরে তো ফ্রাইডে তো আবার ক্লাস আছে, ফ্রাইডে তো আমরা ক্লাস করবো। জি ভাই। তো খুব বেশি প্রবলেম হবে একটা যদি সানডে হয় তাহলে টাইমটা কিরকম হতে পারে? আপনারা বলেন, আপনারা ইভিনিং থেকে করবেন নাকি ডে ডে ডে? ভাই ডে করেন, ইভিনিংটাই দেখা যায় একটু বাইরে হয় স্যার। বের হবেন মানে তাহলে আর্লি মর্নিং এ করে আমরা ইভিনিংটা ফ্রি রাখবো। ওটাই বেটার হয়, বিকজ সকালবেলা তো বের হওয়া হয় না, বের হলে ইভিনিং এ বের হওয়া ওই হয়। ঘুম থেকে উঠতে উঠতে 11টা 12টা, এরপর বের হলে সন্ধ্যার দিকে একটু বের হওয়া হয়। এটাই আর কি। সো তাহলে আমরা আর্লি মর্নিং এ করি। হ্যাঁ এটাই করা যায়। আর্লি মর্নিং ভাইয়া সকাল 7টায় ভাই। ভাই আমি একটা জিনিস করলে বিকালেই ভালো হয় ভাই। না রকি ভাই বিকালে করে না ভাই, বিকালে করে না, সকালেই বেটার হবে। বিকালে হবে কি, বিকালে সকালে এখন কয়টার দিকে একটু ঘুমোতে উঠতে পারবে না? 7টা থেকে করেন ভাই, 7টা থেকে। কারণ আমি আর্লি মর্নিং করতে 2 দিন, মানে আমার একটু ভালোই লাগছে তখন মর্নিং শিফটে ছিলাম তো। ঘুম ঠিক না হলে কি পড়লাম আর কি পড়তেছি মাথার উপর চলে যাবে। হ্যাঁ একটু কষ্ট যায়। ব্রেকফাস্ট 10টা 11টা করেন, 10টা 11টা করেন। হ্যাঁ ভাই 11টা বেশি লেট হয়ে যায়। ওই 9টা বললে আমি তো আবার 9টায় ঢুকে যাই। তো আগে বলেন আমরা ভাই 9টা দেন না ভাই, ভাই 10টার পরে করেন। 10টা থেকে শুরু হয়ে যায়, এবার যতক্ষণ লাগে 10:30টা হতে পারে। আমরা টানা যদি 1 ঘন্টা আবার গ্যাপ দিব, 2 ঘন্টা আবার গ্যাপ দিব, 2 ঘন্টা পরে টাটা। সানডেতে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের সাথে ভাই। কখন? এখন অ্যাপয়েন্টমেন্ট ডেফিনেটলি আছে, এখন এক্সাক্ট টাইমটা এখনো ফিক্স হয় নাই কখন দিবে। একটা প্রবলেম হয়ে গেল। আচ্ছা দেখা যাক, আপনি ফ্রাইডেতে ক্লাস আছে, ফ্রাইডেতে আমরা ডিসিশন নেব। তারপরে ওইভাবে আসলে প্ল্যানিং গুলো সব করব, মানে অফিস মানে না ক্লাস কনফার্ম আমি নিব। টাইম হচ্ছে যে আপনাদের ফ্লেক্সিবিলিটি যেহেতু এক্সট্রা, আমি একটা ক্লাস নিতে চাচ্ছি কারণ হচ্ছে যে তাহলে 10:30 আমরা প্ল্যান করি। সো তারপর বাকিটা ফ্রাইডেতে দেখি। আমরা ওটাই প্ল্যান করলাম যে ফার্স্ট হাফই আমাদের প্ল্যান, সেকেন্ড হাফ ওকে ভাই শিওর ভাই। আমরা যাতে কালের মধ্যে রিলিজ হয়ে যেতে পারি। আচ্ছা ভাই একটা মানে আমি পাসওয়ার্ডটা ব্রেক করে নতুন পাসওয়ার্ড দিলাম, কিন্তু পুটিতে যে নতুন পাসওয়ার্ডটা আপনার আগে দেওয়া আপনার সিস্টেমে দেখেন নাই কিনা? নিচ্ছে নতুন পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকছি, তাহলে পুটিতেই নিবে না, আর কিছু নেই। পুটি কি আমি রিস্টার্ট দেবো বা করব? ভাই না তো আইপি চেক করে দেখেন ভাই, আইপি অনেক সময় চেঞ্জ হয়। হবে আপনার আইপি ঠিক আছে না? আচ্ছা আমরা একটু 15 মিনিটের ব্রেক নিই, এরপরে এসে শুরু করি। আজকে আমরা একটু এডব্লিউএস
হ্যাঁ 15 মিনিট আজকে দেরি করেন না। না 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 আজকে 15 মিনিট। আমি সকালে উঠছি, আমার কালকে অফিস আছে। হ্যাঁ কালকে অফিস আছে। হ্যাঁ আমরা আজকে এডব্লিউএস টা দেখবো, ফ্রাইডেতে এডব্লিউএস টা শেষ করব, অ্যানসিবলটা দেখবো। যদি অ্যানসিবলটা এটা ডিপেন্ড করবে এডব্লিউএস কতটুকু, আজকে যদি আমরা একটু টাইম দিতে পারি, এডব্লিউএস এর টাইম লাগে। আর যদি না পারি তাহলে ফ্রাইডেতেও এডব্লিউএস এর কিছু পার্ট দেখতে হবে। দেখে আমরা ফ্রাইডে থেকেই গিটটা দেখবো, দেখে সানডেতে ডকার এন্ড জেনকিন্সটা শেষ করে দেবো। আমাদের প্ল্যানিং। ওকে সো লিভিং ওকে তাহলে আমরা 15 মিনিট ব্রেক নিই, 10:45 শুরু করি। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল, এই আপনি যে টার্মিনাল টার্মিনাল 1 ছিল, হ্যাঁ T12 এর টার্মিনাল 1, মানে এটা তো কনসোলের উপরে ডিপেন্ড করে না যে টার্মিনাল এই কনসোল মানে অলওয়েজ কি টার্মিনাল 1ই হতে হবে? আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি, আমি 2 দিয়েও কাজ করে, 3 যখন দিছি ও কাজ করে না। কনসোল তো 13টা আছে। হ্যাঁ রাইট, মানে এটাই আমি বলছি। অলওয়েজ আই প্রেফারড 1, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। যে আমি এটা থিওরি নিয়ে পড়াশোনা করি নাই, বাট আমি দেখছি যে 2-3 কাজ করে না, ও 1 কাজ করে না। আমি কোন সময় কনসোল ওইভাবে লাগিয়ে করি নাই, ডিরেক্ট হচ্ছে সার্ভারে মনিটর লাগাই হচ্ছে ব্রেক করছি। সো ওইটার জন্য বলতেছি, মানে এই কনসোলটা কি মানে ফিজিক্যাল কোন কনসোলের উপরে ডিফাইন? না ও যে বুটআপের কনসোল এটা। আচ্ছা ভার্চুয়াল ওর ইন্টারনাল 13টা কনসোল ওর নিজের আছে, সে ওই 13টা কনসোলের ওর বুটআপের কনসোলটা এটা ডিফাইন করা, যে তুমি ওই সিঙ্গেল মোডে কোন কনসোল দিয়ে ঢুকবা। আচ্ছা এটা হচ্ছে এই জিনিস। ও আচ্ছা ঠিক আছে ভাই, মানে আমি ওই এর জন্য আমি কোনো সময় ওইভাবে কনসোল লাগিয়ে কাজ করি না, তো এর জন্য আর কি রিলেট করতে। এটা হচ্ছে ওই জিনিস, ও যে বুট আপ করবে না সেই কনসোল, এটা ফিজিক্যাল কোনো ডিভাইসের কনসোল না। আচ্ছা ওকে আমরা 10:45-45 ভাই আপনি কি আমাকে একটু টাইম দিতে পারবেন এখন? রচি ভাই বলেন, দেখি হেল্প করতে পারি কিনা, বলেন। আসি, আমি ডিনারও শেষ করে নিছি না মিড টাইম। স্ক্রিনটা শেয়ার দেই। ভাই এখন কি ব্রেক টাইম? হ্যাঁ ভাই ব্রেক টাইম। আচ্ছা ভাই দেখতে পাচ্ছেন? লোডিং হয়েছে। হ্যাঁ দেখেন এখানে আমার আইপি, এই যেটা আইপি। ওকে, আপনি হচ্ছে পুটির উপরে কার্সারটা রেখে সেশনটাকে করেন। হ্যাঁ হ্যাঁ সেটা করলাম, কিন্তু আমার কেন জানি আপনার পুটিটা কাজ করতেছে না ভাই। ভাই ঠিক আছে ভাই, আপনি 1.0 দিছেন ভাই, কিন্তু আপনার হচ্ছে 0.105 হবে। পুটি ঠিক আছে, পুটি সমস্যা নেই। আপনার এই আইপিটা মোস্ট প্রবাবলি ভুল দিয়েছেন, একটু দেখেন। হ্যাঁ আইপিটা ভুল। আচ্ছা একটু তাহলে একটু দেখিয়ে রাখবেন। ডক্টর নিজেই কোভিড অ্যাটাকড হয়েছেন। মাই গুডনেস, তাহলে পাবেন না, ওটা বাতিল করুন। না উনি কথা হয়েছে, উনি আসবেন হচ্ছে, উনি সানডে থেকে রোগী দেখা শুরু করবেন আর কি। আচ্ছা এই তারেক ভাই, আপনার ক্লাস ছিল তাই না? জি ভাই। আচ্ছা আপনার আমরা কি 10 PM এ চলে যাব তাহলে? আপনার কয়টা ক্লাস আছে ওয়েডনেসডে? জি ভাই, মানে ওয়েডনেসডে তে আপনার আর কয়টা ক্লাস আছে? আর ভাই আরো 3টা এরকম হবে, 3টা মানে 3 উইকস। জি ভাই, আবার 2 উইকে হইতে পারে। আচ্ছা আমরা নেক্সট উইক থেকে 10 PM এ চলে যাব, কি বলেন? কারো কোনো না, সেদিন তো এটাই ডিসকাস করলাম যে 10 PM থেকে শুরু করব, একবার ডিনার করে তারপরে হচ্ছে 12টা-1টা যা বাজলো বাজলো। ভাই শুক্রবারে কয়টার সময়? এই 10টা থেকেই করব আমরা, মানে এই ফ্রাইডেতে? মানে প্রতিদিনই এইভাবে টাইম চেঞ্জ করলে একটু ঝামেলা হয়। আচ্ছা নাজমুল ভাই, সোহাগ ভাই। ভাই রাতের বেলা হলে কোনো প্রবলেম নেই, আপনি যত রাতেই করেন নো প্রবলেম, দিনের বেলায় প্রবলেম আছে। না দিনের বেলা তো কারোর পক্ষেই সম্ভব না।
সবাই যার যার জব নিয়ে আছে। তারপরে তানভীর ভাই সবাই ব্রেকে আছে। না ভাই ব্রেকে নাই, ব্রেকে ছিলাম। ও ভাইয়া ওই যে 10 PM থেকে প্ল্যানিং করতে যাচ্ছি, যেটা বলছিলাম যে 9:30 বা 9 না দিয়ে 10 PM থেকে একবার ডিনার করে আমরা 10 PM থেকে কটা পর্যন্ত? একটা বা যতদূর সম্ভব। 12টা 12:30, এটা এক একটা ক্লাসের লেন্থ এক এক রকম। আচ্ছা, কোনটা বেশি হবে, কোনটা কম হবে। এটা একদিক থেকে ভালো যে যদি কিছু পেন্ডিং থাকে বা এন্ডিং টাইমে আমরা এটা আরো লং করা যাবে। হ্যাঁ রাসেল ভাই, সানডে 10 PM? না না না, ফ্রাইডে। সানডে টাইমটা তো আমরা ফ্রাইডে তে ঠিক করব। সানডে 10 AM। হ্যাঁ ঠিক আছে। নই ভাই একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডকার নিয়ে আমরা, ডকার কুবারনেটিস নিয়ে আমরা এক্স্যাক্টলি কয়টা ক্লাস পাবো? কয়টা ক্লাস? আসলে ডকার যেটা করব, ডকার কনফিগার করব, ডকারের কন্টেইনার বানাবো, কন্টেইনার স্ন্যাপশট নিব, তারপরে এই জিনিসগুলো দেখবো। আসলে ডকার আমরা তো শুধু ডকার বা কোঅর্ডিনেটস দেখবো না, তো আমাদের ফুল ফ্লোতে যেগুলো যেগুলো আছে আমরা 1 বাই 1 এটা ডিপেন্ড করে ক্লাস আসলে কয়টা হবে। জেনকিন্সের 2টা 3টা ক্লাস লাগে, ডকারের কখনো 2টা ক্লাস লাগে। আমরা যদি ফ্লুয়েন্ট হই একটা ক্লাসে হয়ে যায়। হ্যাঁ জি জি ভাই, বুঝতে পারছি। এরকম হয় আর কি জিনিসগুলো। অ্যানসিবল দেখা যায় একটা ক্লাসে আমরা কভার করে ফেলতে পারি। জি করতেছি আমাদের ভাই। এখানে অ্যানসিবল এইগুলোই মেইন ফোকাস দিয়ে নাকি। হ্যাঁ এইটাই ভাই সিলেবাস। হ্যাঁ আরিফ ভাই কিছু বলতে যাচ্ছিলেন? অ্যানসিবলের সাথে নেবে আপনার কি ওই ইয়ে যেটা যে আপনার AWX যেটা, ওটা কি ইউজ করছেন নাকি? অ্যানসিবলের যে নতুন গুইটা ছাড়ছে। অ্যানসিবলের সাথে AWS? না না, গুই অ্যানসিবলের গুই যেটা AWX এস না। ও না 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 ভাই, AWX যেটা বুঝতে পারছি। আই মিন ওটা ওপেন সোর্স টাওয়ার, যেটা ওই অ্যানসিবল টাওয়ারের ওপেন সোর্স টাওয়ার, ওপেন সোর্স ভার্সনটা। ওপেন সোর্স অ্যানসিবল টাওয়ারের ওপেন সোর্স। আমরা চেষ্টা করলাম, আপনার হচ্ছে কি আমার তো ইয়েতে ভিএম এ অ্যানসিবল ইনস্টল করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা চেষ্টা করলাম কিন্তু ইমেজ কাজ করে না। ওদের ইমেজ গুলা ছাড়ছে সব ডকার ইমেজই ছাড়ছে শুধু। তাছাড়া দেখলাম যে ইয়ে করেন আমরা ইয়ের অন প্রেমাইস যেটা ডকার ইমেজ হলে তো আরো ভালো। ডকার এনভায়রনমেন্ট করে ওর উপরে বসায় দিবেন। ওয়েল তাহলে ডকারটা দেখে নেন, আরো ইজি হবে। আমি ওই AWX টা করি নি। ওটা তো দেখতেই পারি। আমি এমনি যেটা বলতেছিলাম যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আসলে যেটা কি আপনার অ্যানসিবল কি ডকার ইমেজ হিসেবে রান করানো মানে ইয়েগুলা, নাকি আপনার স্ট্যান্ডঅ্যালোন বেটার? মানে প্র্যাকটিসটা স্ট্যান্ডার্ডটা কি আসলে? স্ট্যান্ডার্ড বলতে কি আসলে অ্যানসিবলটা ওই যে কমন প্র্যাকটিসটাই অ্যানসিবল কন্ট্রোলার হিসেবে একজন থাকবে আপনার, যেটা টাওয়ার বা কন্ট্রোলার, আর বাকি সবাই হচ্ছে সবাইকে সে ম্যানেজ নোড হিসেবে রাখবে। এখন এটা কিভাবে সেট করবেন সেটা আপনার ডিসিশন নিতে হবে। না আমি ওইটাই বলতেছি যে এমনি ভিএম এ করব নাকি ইয়ে হিসেবে ডকারে রান করব। এটার জন্য ভাই ইয়ে লাগে না, রিসোর্স খুবই মিনিমাল রিসোর্স লাগে। এটার জন্য আপনার ওইটা চিন্তা করতে হবে যে আপনার এইটা ওইটা, এটা সব জায়গায় চলে। অনেক মিনিমাল রিসোর্স লাগে, তো এই জন্য এইটা নিয়ে এত হেডেক নেই। না অ্যানসিবল তো একটা প্যাকেজ, কমান্ড লাইন তো আসলে একটা প্যাকেজ। হ্যাঁ ভেরি মিনিমাল। যে 1 GB দিয়ে আপনি সবকিছু ইয়ে করতে হবে, প্র্যাকটিস সেক্ষেত্রে আপনার 8 GB ভিএম ও যদি বানান কন্ট্রোলারকে, ইটস এনাফ। না ওই তাহলে মেইন প্রবলেমটা হয়ে যায় কি আসলে, সত্যি কথা যেটা, যে ডকার হিসেবে সবগুলা যখন রান করতে হয়, সে ডকার সে অ্যানসিবলও ইমেজ হিসেবে রান করতেছে, সে আবার বাকিদেরও ইয়ে করতেছে। ওই জিনিসটাই আমার কাছে একটা কমফোর্টেবল মনে হয় না। না যদি আপনার নেটওয়ার্ক সেম হয় প্রবলেম তো নেই, ওটা তো আরো রিসোর্স মিনিমাইজ হয়ে গেল। আপনি যদি ওটা কন্টেইনারে রান করান আপনার রিসোর্স আরো ইউটিলাইজেশন বেড়ে গেল না? বেড়ে গেল, এখন একটাই তো ভিএম, সেজন্যই আমার মেইনলি ইয়ে হয় যে আপনি কি প্র্যাকটিসের জন্য বলতেছেন না প্রোডাকশন ডিপ্লয়মেন্টের কথা চিন্তা করতেছেন?
প্র্যাকটিসের জন্য তো ভিএমই ঠিক আছে, নর্মাল ডকার ইমেজই ঠিক আছে। আমি প্রোডাকশনের কথা বলতেছি, ইউজুয়ালি প্রোডাকশন এনভায়রনমেন্ট আপনাদের প্র্যাকটিসটা কি? প্রোডাকশন হলে তো আপনাকে কন্ট্রোলার অবশ্যই মাল্টি নোড করতে হবে, আই হ্যাঁ। মিন অ্যাটলিস্ট 3 নোড করতে হবে, একটা ক্লাস্টারের আন্ডারে নিতে হবে। একটা নোড যদি ডাউন, একটা কন্ট্রোলার ডাউন হইলে আপনার প্রোডাকশন হ্যাম্পার হবে, এরকম আর্কিটেকচারে তো অবশ্যই আপনি যাবেন না। না অ্যাটলিস্ট 3 নোড ক্লাস্টার থাকবে প্রত্যেকটা কম্পোনেন্ট। লাইক আপনি অ্যাটলিস্ট 3 নোডের ক্লাস্টার করবেন, 3 নোডের ক্লাস্টার করে 3টা থাকবে কন্ট্রোলার, 3টা ভিএম, বা কন্টেনারে যদি নেন, কন্টেনার নিয়ে অর্কেস্ট্রেট যদি করেন আপনি, আই মিন কুবারনেটস বা মেসোস বা ডকার সোয়ার্ম দিয়ে ম্যানেজ করেন, তাহলে তো ও নিজেই ওইটাকে লোড করবে, ম্যানেজ করে নিবে, সে নিজে তো ম্যানেজ করবে নিজে। তো আমার সাজেশন হচ্ছে অ্যাটলিস্ট 3 নোড ক্লাস্টার করবেন, যদি না হয় অ্যাটলিস্ট 2 নোড ক্লাস্টার, যেন এটা মিস না হয়। এরপরে হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আর ম্যানেজ নোড তো ম্যানেজ নোড ওর আন্ডারে থাকবে। নোড ম্যানেজ নোড দিয়ে তো ইয়া নাই, ওটা আপনার যেখানে যেখানে ডিপ্লয় করা দরকার আপনি সেখানে সার্ভার গ্রুপ ডিফাইন করবেন। সেটাই, হ্যাঁ, যেটা দরকার ওটাই। আমি ওই সেটআপ মানে ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে আমি বলছিলাম না যে আমার তো যে টার্গেটটা তো বলছিলাম, ওইটার পার্সপেক্টিভে চিন্তা করতেছি যে ট্রেনিং করতে করতে সঙ্গে সঙ্গে ওইটা তো হাত দিব। আপনি যেটাই চিন্তা করবেন না কেন অবশ্যই হাই অ্যাভেলেবিলিটি রেখে চিন্তা করবেন। হাই অ্যাভেলেবিলিটি আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি জাস্ট একটু শেয়ার করি যদি সময় থাকে আর কি, না হলে ক্লাস শুরু করে দেন পরে, তাহলে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস আগায় নিই। না, এই ডিসকাশন গুলো কাজে লাগে, আপনি ডিসকাশন করতে পারেন, যারা আছে অনেকেই আমাদের কাজে লাগে। আমি জাস্ট আমাদের একটা ইউজ কেস শেয়ার করি। আমাদের 3টা ডেটা সেন্টার আছে 3খানে। তো আমরা যখন যে কোনো নোড ডেপ্লয় করি, আমরা অ্যাটলিস্ট বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি যে 3টা সেকশনে, 3টা জায়গায় 3টা জায়গা ভাগ করে দিই, 3টা ভিএম 3খানে। কিন্তু আইপি সামহাউ আমি জানি না ওরা কিভাবে করছে, আইপি নেটওয়ার্ক থেকে আমাকে আইপি একই ব্লকের দেয়। হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই। তো ওইটাই আমি বললাম। তো আমি এইখানের ক্ষেত্রেও এই আমাদের যেই ডকার বলেন, কুবারনেটিস বলেন, যেরকম কিছুই বলেন, আমরা সব চেষ্টা করবো যে মাল্টিপল জিওগ্রাফিক্যাল লোকেশনে আপনার ওইটা যদি হয়, আপনি অ্যানসিবল কন্ট্রোলার বা অ্যানসিবল টাওয়ার অবশ্যই 3টাতেই 3টা রাখবেন, যে আপনার হাই অ্যাভেলেবিলিটি হয়ে গেল। জি, মানে ডাটা সেন্টার ডাউন হয়ে গেল, আপনি অন্য ডাটা সেন্টার থেকে কানেক্ট করবেন। হ্যাঁ। আপনি এটা কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভাইয়া? সব পুরাটাই ভার্চুয়াল আমাদের। ভিএমওয়্যার নাকি ইউজ করেন? ভিএমওয়্যার আছে, আর তারপর হচ্ছে কি রেড হ্যাটের ইয়েটাতে আস্তে আস্তে মুভ করতেছে, কেন ভিএমওয়্যার লাইসেন্স তো খুব এক্সপেন্সিভ। মানে রেড হ্যাটের ওই যে অরাকল, সরি মানে রেড হ্যাট ভার্চুয়ালাইজেশন যেটা, রেড হ্যাট ভার্চুয়ালাইজেশন যেটা, ওইটা বুঝতে পারছি। ভিএমওয়্যার আছে, ভিএমওয়্যার এখনো প্রিডমিনেন্টলি ভিএমওয়্যার, কিন্তু নতুন গুলা তারা ওইটা ইউজ করতেছে, রেড হ্যাটের। বুঝতে পারছি। না, তাহলে আপনি চোখ বন্ধ করে তো আপনার আর ভিএমওয়্যার এর একটা মেট্রো ক্লাস্টার একটা অপশন আছে, দেখেন, যেটা কিনা ক্লাস্টার, যে ক্লাস্টারটা মেট্রো ক্লাস্টার, যেটা অটো শিফট করে আপনার, লাইক ডাটা সেন্টার 1 এ মেট্রো ক্লাস্টারে আপনি যে ভিএম গুলো রাখবেন, তো সেগুলো করবে কি, লাইক আপনার ডাটা সেন্টার 1 এর উপরে ভিএম গুলো এক্সিস্ট করতেছে রাইট নাও। তো ডাটা সেন্টার 1 ধরেন ডাউন, হোয়াটএভার কোনো কারণে ডাউন হয়ে গেল, ওই ক্লাস্টারটা আপনাকে ম্যানুয়ালি মুভ করাইতে হবে না ডাটা সেন্টার 2 তে, সে নিজেই ম্যানেজ করে নেয়। অটো সে ডাটা সেন্টার 2 তে গিয়ে অ্যাক্টিং করা শুরু করে দিবে সে। তো ভিএমওয়্যার এর এটা একটা ফিচার, মেট্রো ক্লাস্টার। ও ক্লাস্টার ওয়াইজ ডিফাইন করতে হয় না, ভিএম গুলো রাখতে হয় ক্লাস্টারের মধ্যে। তো মেট্রো ক্লাস্টার একটা ফিচার যেটা হচ্ছে যে অটো শিফট করে। তো আপনি যদি মেট্রো ক্লাস্টারের মধ্যে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিঙ্গেল নোডই আনা। এটা আমি জিজ্ঞেস করতে পারি, মানে আপনার ডিসি তে আপনি যদি মেট্রো ক্লাস্টারের মধ্যে আপনার অ্যানসিবল কন্ট্রোলারটা রেখে দেন, ডিসি ডাউন, সব নোড ডিআর থেকে আপ হয়ে গেল। মেট্রো ক্লাস্টারের ভিতরে যে নোড গুলো থাকবে, স্পেশালি এই ধরনের ক্রুশিয়াল নোড গুলো মেট্রো ক্লাস্টারে রাখে ভিএমওয়্যার। তো যখন ধরেন ডিসি কি ডিআর আপ হয়ে গেল মেট্রো ক্লাস্টার, তখন ডিআর এ গিয়ে সেম অ্যাক্টিং করা শুরু করে দেয়। এটা ফ্যান্টাস্টিক একটা ফিচার। আমি জানি না এখনো, এটা আমাদের জিজ্ঞেস করতে হবে মেট্রো ক্লাস্টার ইউজ করছে কি করে নাই। এটা অনেক বড় আর্কিটেকচারাল এনভায়রনমেন্ট, তো এটা কিভাবে আছে এটা জেনে বুঝে তারপরে ধরেন। এটা আমি জানি আমাদের সিস্টেম অ্যাডমিনরা, ওরা তো আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করছি। আমরা চাইছি আমার মেশিন লাগবে এই এত র্যাম, এত জিবি র্যাম লাগবে, এতগুলা সিপিইউ লাগবে, এতটুকু হার্ড ড্রাইভ লাগবে।
এটাই তো রিকোয়েজিশন আপনার থেকে দিয়ে দিছে। নিবেন, নিয়ে ইনফ্রা বা আপনার সলিউশন টিম বা আর্কিটেক্ট টিম ওরা হ্যাঁ ওইভাবে ডিজাইন করবে, এটাই তো স্ট্র্যাটেজি। হ্যাঁ, না ওইটাই এই জন্য ওরাই ম্যানেজ হ্যাঁ করছে হ্যাঁ ওইগুলো, আমরা জানি না আসলে যে কিভাবে ওখানে ভিএমওয়ারে কিভাবে ম্যানেজ হয়, খালি জানি যে আমাদের ভিএমওয়ার আছে। ভিএমওয়্যার এর ওইভাবে ক্লাস্টার করে ম্যানেজ করে, আর যদি এই যে হাই অ্যাভেলেবল করতে চায় সেক্ষেত্রে মেট্রো ক্লাস্টার একটা ফিচার আছে। আমাদের আর হাই অ্যাভেলেবিলিটি আছে যে প্রতিটা নোড আমার ডাউন হলে সঙ্গে সঙ্গে ওটা অন্য ওটা কোনো তো অটোমেটিক্যালি ডিসিডি আর হাই অ্যাভেলেবিলিটি, আর হচ্ছে যে ডিসিডিআর। ইনস্ট্যান্ট হাই অ্যাভেলেবিলিটির জন্য মেট্রো ক্লাস্টার একটা ফিচার আছে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু জিজ্ঞেস আছে করে ভাই, দেখবেন। এত হ্যাঁ টেকনোলজির এত ব্যবহার, মানে ধরেন পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কোনটা রেখে কোনটা। আ- আমি 5G নিয়ে একটু পড়া শুরু করছিলাম, তাতেই আমার মাথা পাগল হয়ে গেছে পুরো। আবার ধরেন অ্যাপ্লিকেশন লেয়ার, ইনফ্রা লেয়ার, এই জায়গায় আবার লেয়ার আলাদা, মানে আপনি পাগল হয়ে যাবেন। এটা 5G তে আমি যে জিনিসটা দেখলাম, 5G তে তো সবই আপনার হচ্ছে গিয়ে এই আমাদের এক্স্যাক্টলি ডেভঅপসে চলে আসতেছে, কেন সব ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। 5G এর কম্পোনেন্ট গুলো ডেভঅপস এর এই ইয়েগুলোতেই বসাচ্ছে সব। আমি ওইটাই আমি বললাম, আমি 5G নিয়ে পড়তেছি যখন 5G তে দেখছি ট্রেডিশনাল টেলিকম টিল 4G আপনার হচ্ছে কি এত ইয়া নাই, সব সেন্ট্রালাইজ বসাইতে পারেন। 5G তে পুরাটাই ডেভঅপস এর উপরে, এটা ছাড়া চলবে এবং আইটি ডেভঅপস এর যে আইটি জিনিসগুলো এগুলো ইউজ করতেছে, কারণ হচ্ছে ট্র্যাডিশনাল টেলকোর যে কস্টিং ওইটা দিয়ে আসলে ব্যবসা করে খুলে দেওয়া হচ্ছে না। আমি ওইটাই পড়তে পড়তে ওটার সাথে ম্যাপ করতেছিলাম যে ফুল দেখি তো ডেভঅপস এর খেলা, তো ওইখানে বিশাল আকারে ব্যবসা চলে আসবে, সব চলে আসবে এখানে, কারণ লাইফ ইজি, আপনার ডিজাস্টার ম্যানেজ রিকভারি ইজি, যেখানে টেলকো ইনফ্রাস্ট্রাকচার অপরচুনিটি আছে, তো ডেভঅপস প্রফেশনাল অপরচুনিটি বাড়তেছে, অনেক বাড়তেছে এবং অনেক লো কস্ট। আইটির এই জিনিসগুলো যত লো কস্টে পাওয়া যায়, টেলকোর কম্পোনেন্ট তো ভাই টেলকো কম্পোনেন্ট তো গলা কাটা দাম, তো 100 গুণ দামি। এই জন্য আলটিমেট সবাই এই যে এই প্রসেসে আইটির এই কম্পোনেন্ট গুলোতে চলে আসতেছে, যে এত কম টাকায় ওপেন সোর্স পাওয়া যাচ্ছে, কেন এত টাকা খরচ করব। তখন আমাদের রিকোয়ার্ড হচ্ছে স্কিলড ইঞ্জিনিয়াররা তখন ভালো জব পাচ্ছে, ভালো জায়গায় ভালোভাবে কাজ করতেছে, এই জন্য স্কিল লাগবে, আর কিছুই না। যাই হোক, আমরা এডাব্লিউএস টা একটু দেখি। এডাব্লিউএস এর অ্যাকাউন্ট কে কে করছেন, কার কার আছে এক্সিস্টিং? আমি ক্রিয়েট করছি। যার নাই, ক্রেডিট কার্ড লাগবে টু ওপেন এডাব্লিউএস অ্যাকাউন্ট, জাস্ট ফর অথেন্টিকেশন, যে আপনি টাকা পয়সা দিতে পারবেন এতটুকু। $1 কাটে আবার $1 ফেরত দিয়ে দেয় অনেক সময়। আমি দিয়েছি, কাটছে কিনা আমি জানি না। তো ক্রিয়েট করার প্রসিডিউরটা আমি গেলাম না, আমি জাস্ট দেখাই দিচ্ছি, যেটা হচ্ছে যে আমার রুট অ্যাকাউন্ট, যেটা আমি লগ ইন করবো। এখন এডাব্লিউএস কি জিনিস, এটা নিয়ে কি আমার ডিসকাস করতে হবে, না অল উই নো অ্যাবাউট এডাব্লিউএস? হ্যালো, হ্যাঁ ডিসকাস করলে ভালো হয় ভাই, ডিসকাস করলে ভালো হয়। ওকে, তাহলে তো এডাব্লিউএস ডিসকাস করতে আজ রাত শেষ হয়ে যাবে। এই রাতের থাকার জায়গা ঠিক করেন রসি ভাই। আচ্ছা, দেন না, হোয়াট ইজ ক্লাউড? ক্লাউড একটা টেকনোলজি যেটা দিয়ে আমাদের এই যে প্রসেসিং কম্পিউটিং যে ইঞ্জিনটা, আই মিন যে আমরা কম্পিউটিং করি, লাইক এই যে এখানে ভার্চুয়ালাইজেশন করলাম, বা ভিএমওয়্যার ইউজ করি, বা বেয়ার মেটাল সার্ভার, বেয়ার মেটাল মানে হচ্ছে র্যাক সার্ভার বা কম্পোজার, ব্লেড কম্পোজার, মানে যাই বলি না কেন সবকিছুতেই। আচ্ছা, এর আগে একটা ইনফরমেশন দিই, একটা প্রসেসিং ইউনিট রেডি করতে 4টা কম্পোনেন্ট ম্যান্ডেটরি। 4টার নাম কি বলতে পারবেন কেউ? এনিওয়ান? নেটওয়ার্ক, স্টোরেজ, সার্ভার, নেটওয়ার্ক, স্টোরেজ, ওএস। ওএস বলে কিছু নাই, সিপিইউ, সার্ভার, সিপিইউ, সার্ভার বলে কিছু নাই। আচ্ছা, নেটওয়ার্ক, স্টোরেজ, ওএস এন্ড হচ্ছে RAM। ওকে, এই 4টা জিনিস হইলেই আপনার প্রসেসিং করতে পারবে, এই 4টার একটা ব্যতীত প্রসেসিং করতে পারবে না। ওকে, কম্পিউটিং প্রসেসিং এর জন্য এই 4টা জিনিস লাগবে, নেটওয়ার্ক লাগবে, স্টোরেজ লাগবে, প্রসেসিং ইউনিট আই মিন সিপিইউ লাগবে, র্যাম লাগবে। র্যাম এত ম্যান্ডেটরি, র্যাম ছাড়া কোনো প্রসেস করতে পারবে না।
আপনি একেবারে স্টোরেজ, নেটওয়ার্ক, সিপিইউ একেবারে 100 করে দিয়ে রাখছেন, র্যাম দেন নাই, কাম হবে না। তো যাই হোক, ক্লাউডটা কি জিনিস? ক্লাউড টেকনোলজি এমন একটা জিনিস যেটাতে হচ্ছে এই 4টা কম্পোনেন্ট আপনি ইজিলি ইউজ করতে পারবেন বা পেয়ে যাবেন। আমি একেবারে শুদ্ধ মানে বাংলায় বলতেছি, টেকনিক্যাল ভাষায় না। লাইক এডাব্লিউএস এর এই যে কনসোল, এডাব্লিউএস এর নাম হয়তো বা আমরা সবাই শুনছি, অ্যামাজন ওয়েব সার্ভিসেস। এটা একটা পাবলিক ক্লাউড। তো এর ভিতরে আমি লগ ইন করে আমার প্রসেসিং এর জন্য কি কি লাগবে আমি যেটা জানলাম সেটা হচ্ছে নেটওয়ার্ক, স্টোরেজ, সিপিইউ, র্যাম। তো আমি এই অ্যামাজন ওয়েব সার্ভিসেস আমাকে এই স্কোপ গুলো দিয়ে রাখছে, এই জিনিসগুলো আমাকে দিয়ে রাখছে যে আমি ইচ্ছা করলেই এখন এখান থেকে একটা প্রসেসিং ইউনিট, আই মিন একটা সার্ভার ডিপ্লয় করতে পারি। যেটা আমি ফিজিক্যালি আমাকে কি করতে হইতো, আমাকে ফিজিক্যালি মার্কেটে যাইতে হইতো অথবা কারোর সাথে কমিউনিকেট করে সেখান থেকে টেন্ডার মেন্ডার দিয়ে আমাকে সার্ভার কিনে নিয়ে আসতে হইতো। সার্ভার কিনে নিয়ে এসে আমার ডাটা সেন্টারে বসাইতে হইতো, তাকে পাওয়ার দিতে হইতো, পাওয়ার দিয়ে একটা সার্ভার ওএস ইনস্টল করতে হইতো। সেই ওএস ইনস্টলটা করে তার উপরে আমার এই জিনিসগুলো অ্যাড করতে হইতো, নেটওয়ার্ক, স্টোরেজ, সিপিইউ, র্যাম অ্যাড করে আমাকে কম্পিউটিং রেডি করতে হইতো। ক্লাউড টেকনোলজি আমাদের লাইফটাকে এত ইজি করে দিছে যে আমি এখানে বসে ওহিও ইউএস এর একটা রিজিয়নের এই রিসোর্স গুলো, আই মিন এই নেটওয়ার্ক, স্টোরেজ, সিপিইউ, র্যাম ইউজ করতে পারতেছি। এটা হচ্ছে ক্লাউড টেকনোলজির একটা অ্যাডভান্টেজের কথা বললাম। এখন ক্লাউড টেকনোলজি কয় টাইপের হয়? তাহলে ক্লাউড টেকনোলজি মানে কি? অ্যাজ রিকোয়ার্ড আমার অন প্রিমিসেসে না এরকম কোনো রিসোর্স আমি ইউজ করে বা ইউটিলাইজ করে আমার কম্পিউটিং সার্ভিসটা যদি আমি দিতে পারি তাকে আমি ক্লাউড বলতে পারি। সবাই চুপ, মন খারাপ? না ভাই, কারো কোনো কনফিউশন? না ভাই, আমি ভাইয়া একটা জিনিস শেয়ার করতে চাই। মানে এটা আমার একটা রেটরিক ওয়েতে যদি আমি ক্লাউড কম্পিউটিং বলি আমার নিজের ভাষায়, তাহলে আমি বলবো ভাড়া থাকা। ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে ভাড়া থাকা বা ভাড়া ইউজ করা। ভাড়া ইউজ করা, ভাড়া থাকা, যাই হোক আমরা এই 4টা জিনিস ভাড়া নিব বা এই 4টা জিনিস নিব এবং নিয়ে সেটা কাজ করব। কিন্তু এই নেওয়াটা কি? এই নেওয়ার জন্য আমার ওই ইয়ে দিতে হবে, মানে কোথাও যেতে হবে, মার্কেটে যাইতে হবে, এখানে যাইতে হবে, ওইখানে যাইতে হবে না। ক্লাউড কম্পিউটিং এর এই ভাড়া নেওয়াটা আমার কারোর কাছে যেতে হবে না। দেখেন এডাব্লিউএস এর একটা সার্ভিস, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বা একটা টেনেন্সি আমার আছে, আমি এখান থেকে যে কোনো সার্ভিস অ্যাজ অন ডিমান্ড আমি ইউজ করতে পারি। আমার টাকা গুনতে হবে মাস শেষে, দ্যাটস ইট। আপনার জন্য সবকিছুই ওপেন। আপনি টাকা গুনবেন, এই 4টা রিসোর্স নিবেন, আপনি কাজ করেন, মাস শেষে আমাকে বিল দিবেন। তো ক্লাউড টেকনোলজিটা হচ্ছে যে ক্লাউড বেসিক্যালি 2 ধরনের হয়। একটা হচ্ছে নাম্বার 1 প্রাইভেট ক্লাউড, নাম্বার 2 পাবলিক ক্লাউড। What is private cloud and what is public cloud? প্রাইভেট ক্লাউড এমন একটা ক্লাউড যেটা কিনা আমার অন প্রিমিসেসে ইমপ্লিমেন্ট করা থাকে। আই মিন আমার ডাটা সেন্টারের ভিতরে আমি ক্লাউড ফিচারের মতো, ক্লাউড যে ফিচার গুলো দেয় সেই ফিচার দিয়েই আমি ইমপ্লিমেন্ট করব, যেটা আমার অন প্রিমিসেসে থাকবে। আমার ডাটা সেন্টারে হতে পারে, আমার অফিস লোকেশনে হতে পারে, ইনফ্যাক্ট আমার ঘরের ভিতরেও হতে পারে, প্রবলেম নেই। এটাকে বলবো আমরা প্রাইভেট ক্লাউড। আর যে ক্লাউড টেকনোলজিটা আমি আমার নিজের ঘরে, বাসায়, ডাটা সেন্টারে ডিপ্লয় করতে পারি না, যে সার্ভিসটা আমার নিতে হয়, সেই ক্লাউড টেকনোলজিটাকে আমরা বলি পাবলিক ক্লাউড। মানে এই যে আমি এডাব্লিউএস এর একটা অ্যাকাউন্ট ওপেন করে এডাব্লিউএস এর রিসোর্স ইউজ করব, র্যাম ইউজ করব, সিপিইউ ইউজ করব, স্টোরেজ এবং আইপি টাইপ ইউজ করব, এটার জন্য কি এটা কি আমার বাসায় আছে? আই মিন আমার ডাটা সেন্টারে আছে? আই মিন আমার ঢাকা সিটিতে আছে? কোথাও আছে? এটা অনেকগুলো রিজিয়নে আছে, অনেকগুলো রিজিয়নে
থাকতে পারে, আই মিন ভার্জিনিয়াতে থাকতে পারে, ওইও ক্যালিফোর্নিয়া। এইখানে বসে আমি ওই জিনিসগুলো যখন ইউজ করব তখন আই মিন দেখেন আমি ওটাই বলতেছিলাম যে আমার প্রাইভেট ক্লাউড মানে আমার নিজের অন প্রেমিসেসে থাকবে, আমার ডাটা সেন্টারে হতে পারে, আমার অফিসে হতে পারে, মানে আমার প্রেমিসেসে। পাবলিক ক্লাউড হচ্ছে এডব্লিউএস একটা পাবলিক ক্লাউড সার্ভিস প্রোভাইডার, যার রিসোর্স কোথায় আছে আমি দেখতে পাচ্ছি, মানে লজিক্যালি দেখতে পাচ্ছি, কিন্তু আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। সিম্পলি আমরা বাংলা ভাবে যদি বোঝার চেষ্টা করি, দেন আয়ারল্যান্ডে আছে, লন্ডনে আছে, মিলানে, প্যারিস, স্টকহোম, ফ্রাঙ্কফুর্ট, এই রিজিয়ন গুলোতে ওদের ডাটা সেন্টার আছে এবং ওরা ওই ওয়াইজ এই রিসোর্স গুলো ওই জায়গায় বিল্ড করে রাখছে। তো তাহলে আমরা পাবলিক ক্লাউডের 3টা উদাহরণ যদি বলি, কি বলতে পারবে? AWS, Amazon Web Services, one of the example. Another? Microsoft Azure, Azure, Google GCP, Google Cloud, Oracle OCI, OCI, আলিবাবা আছে, তারপরে ডিজিটাল ওশান, Alibaba, Digital Ocean Cloud, তারপর আরো আছে IBM ক্লাউড, হ্যাঁ, আরো অনেক মাস্টার আছে, অল আর পাবলিক ক্লাউড প্রোভাইডার। তাদের এই AWS এর যে অপারেটিং সিস্টেম যদি আমি চিন্তা করি যে হ্যাঁ এটা একটা অপারেটিং সিস্টেম চলতেছে, একটা সিস্টেম চলতেছে, এই সিস্টেমটি আমি আমার ডাটা সেন্টারে আমার হাতের মধ্যে বসাইতে পারবো? ইজ ইট পসিবল? পসিবল। এটা পুরোটাই AWS এই বসায় রাখছে, সেখান থেকে আমি ইউজ করতে পারবো মাত্র। এন্ড প্রাইভেট ক্লাউডের এক্সাম্পল বলে হুয়াওয়ে, এরিকসন, এরা যেগুলো আমাদের নিজস্ব ডেটা সেন্টারে যেগুলো বসায় দিয়ে যায়। আর প্রাইভেট ক্লাউড আমরা ক্লাউড বলি, কিন্তু ওটা আমার ডাটা সেন্টার অন প্রেমিসেস, ওটাকে উই ক্যান কনসিডার অ্যাজ এ ক্লাউড। অ্যাকচুয়ালি প্রাইভেট ক্লাউড হচ্ছে ওপেনস্ট্যাক। আচ্ছা, হ্যাঁ, ওপেনস্ট্যাক ইজ এ প্রাইভেট ক্লাউড। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি গিয়ে দিন শেষে দেখবেন ওই ওপেনস্ট্যাকের কার্নেল ইউজ করেই AWS এই ফিচারটা দাঁড় করেছে। আই মিন ক্লাউডের কার্নেল হচ্ছে ওপেনস্ট্যাক ওপেন সোর্স, যেটা রেড হ্যাট প্রপ্রাইটারি আছে, আবার ওপেন সোর্স আছে। তো প্রাইভেট ক্লাউড তাহলে ওপেন স্ট্যাক এবং পাবলিক ক্লাউড এটা। তো আমরা যদি আমার নিজের ডাটা সেন্টারে ক্লাউড ডিপ্লয় করতে চাই, তাহলে আমরা কি Azure, AWS, GCP ডিপ্লয় করতে পারবো? পারবো না। তখন আমাকে ওপেন স্ট্যাক ডিপ্লয় করতে হবে। আই মিন আমি যদি ক্লাউড বলতে চাই। আবার আমি যদি ওই যে VPS বেচে যদি ক্লাউডের নাম বলি, VPS মানে কি বুঝছেন তো? একটা ভার্চুয়াল সার্ভার দেয়, ওই যে IP দেয়, দিয়ে বলে যে ক্লাউড সার্ভিস এবং VPS সার্ভিস ফার ডিফারেন্স আছে। VPS সার্ভিসটা কি বলে তো ক্লাউড বলে, কিন্তু ক্লাউড ভাবটা নাই ক্লাউড। VPS সার্ভিসে আপনাকে কি দিবে? আপনাকে একটা IP আর ক্রেডেনশিয়াল দেয় না? আপনি তখনই একটা জিনিসকে ক্লাউড কনসিডার করবেন যখন কিছু ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স সেখানে থাকবে। আই মিন টেনান্সি or account। এই যে আমাকে একটা অ্যাকাউন্ট করতে পারছি আমি, আই এম আইসোলেটেড ফ্রম অল, তাই না? আমি আমার ইচ্ছা মতো যেটা নিব। আমি কি আরেকজনের সাথে, আই মিন আরিফ ভাইয়ের যে AWS এর অ্যাকাউন্ট আছে, এটার সাথে আমার কোনো রিলেশন আছে? আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা আমার অ্যাকাউন্ট করা আছে। আমি যদি রুট অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারতাম, তখন আমি সবগুলো ম্যানেজ করতে পারতাম, আই মিন সবগুলোর ইনফরমেশন আমার কাছে থাকতো। কিন্তু রুট অ্যাকাউন্ট দিয়ে একমাত্র AWS এর ইঞ্জিনিয়াররাই ঢুকতে পারবে। আমরা সার্ভিস নিচ্ছি, সো আমরা কখনোই রুট অ্যাকাউন্ট পাবো না, আমরা এক একটা স্পেসিফিক অ্যাকাউন্ট পাবো। এই দেখেন, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। তার মানে হচ্ছে মাল্টি টেনান্সি বা মাল্টি অ্যাকাউন্ট অ্যাবিলিটি থাকতে হবে। VPS সার্ভিসে কি আমাকে এই ধরনের টেনান্সি বা অ্যাকাউন্ট দেয়? VPS সার্ভিসে আমাকে সার্ভার দেয় আর পাসওয়ার্ড দেয়, বলে এই যে আমি ক্লাউড প্রোভাইডার, তোমাকে ক্লাউড দিচ্ছি। তার মানে ওটা ক্লাউড না। সেকেন্ড,
আপনার এই মুহূর্তে রিসোর্স ইনক্রিজ বা ডিক্রিজ করতে হবে। রিসোর্স মানে হচ্ছে আপনার র্যাম বাড়াইতে হবে, আপনার সিপিইউ বাড়াইতে হবে, আপনার আইপি অ্যাড করতে হবে। আপনাকে যদি কারো স্পেশাল পারমিশন নিয়ে সেটা করতে হয়, আই মিন কোন প্রোভাইডারকে জানাইতে হয়, ভাই আই ওয়ান্ট টু ইনক্রিজ মাই র্যাম, প্লিজ ইনক্রিজ, সে করে দিয়ে মেইলের ফিডব্যাক দিল, ইয়েস ইওর র্যাম ইজ ইনক্রিজড। দিস ইজ নট ক্লাউড, দিস ইজ ক্লাউড। ওই জিনিস যেটা হচ্ছে এই যে মাল্টি টেনেন্সি, এই যে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করছি এবং আমি লগ ইন করে আমি ইচ্ছা মতো এখন চাইলে আমি এখন আমার র্যাম বাড়ানোর ক্ষমতা আমার থাকতে হবে, দেন উই ক্যান কনসিডার দিস ইজ এ ক্লাউড। ক্লাউডের আরেকটা ফিচার হচ্ছে টেলিমেট্রি। আমি যদি ভিপিএস সার্ভিস নেই, আমাকে বলে দেয় মান্থলি আপনাকে 10,000 টাকা দিতে হবে, এত সিপিইউ এত র্যাম। কে ম্যানেজ করতেছে? সার্ভিস প্রোভাইডার। কিন্তু ক্লাউড এটা বলে না, ক্লাউড বলে যে তুমি তোমার বিলিং তুমি নিজে দেখবা আর ইউজ করবা, বিলিং ড্যাশবোর্ড। হ্যাঁ, I mean, cloud tenancy must have the billing information. এই যে আমার $0.5 ইউজ করছি, আমার ফরকাস্ট এটা 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 এটা, এই ইনফরমেশনটা আমি ভিপিএস প্রোভাইডার, আমি যদি ভিপিএস নেই আমি কি পাবো? আমাকে ফোন দিতে হবে যে ভাই আমার বিল কত আসছে, এই মাসে কি অবস্থা, ইন্টারনেটের বিল কি। কিন্তু অ্যাকচুয়াল ক্লাউড, হোয়াট এভার ইট ইজ, OpenStack or Azure, AWS, GCP, I can able to get this information here. Billing, telemetry, যেটা ক্লাউডের ল্যাঙ্গুয়েজে কে বলে টেলিমেট্রি। তাহলে তো আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি ক্লাউড কি জিনিস আর ভিপিএস কি জিনিস, এটা আমরা বলাই ফেলি। আমাদের অনেককেই খাওয়াইতে চায় ধরে, এই আমরা ক্লাউড দিচ্ছি হ্যান ত্যান এটা সেটা হ্যান। ওই হুয়াইও অনেক ক্লাউড বানাইছে, বানায় বেচে, কিন্তু দেয় হচ্ছে এরকম সার্ভারের পাসওয়ার্ড। এই রাগটা করলে নাই, কেউ হুয়ার আছে নাকি? আচ্ছা ভাই, AWS এ আপনি যখন গেলেন ওইখানে রিজিয়নটা কি আমাদেরকে সেট করতে হয় নাকি অটো? এটা ভাই AWS এর পড়াশোনা। রিজিয়ন ইউ ক্যান সেট, অটো না, আপনি নিজেও সেট করতে পারেন, আবার আপনাকে ও অটো একটা দিয়ে রাখবে। আবার রিজিয়ন ওয়াইজ আপনার রিসোর্সের প্রাইসিং ডিপেন্ড করে। গতদিন আমি চেঞ্জ করছি, গতদিন আমি দুইটা রিসোর্স ক্রিয়েট করছি। আপনি চেঞ্জ করতে পারেন, দেখবেন যে সিঙ্গাপুরের ভাড়া একরকম, আবার ভার্জিনিয়ার ভাড়া একরকম, হোয়াট এভার। ওইটা নিয়ে আমি যাচ্ছি না, ওইটা AWS লার্নিং এর ভিতরে শিখবেন ওগুলো। তাহলে ক্লাউড কি জিনিস এবং ভিপিএস কি জিনিস, এতটুকু কি আমরা ক্লিয়ার হইছি? এই ডেফিনিশনটা কি আমরা বুঝতে পারছি? পাবলিক ক্লাউড কি জিনিস এবং প্রাইভেট ক্লাউড কি জিনিস এটা বুঝতে পারছি? এনি কনফিউশন? ভাইয়া OpenStack সলিউশনটা কে কে প্রোভাইড করে? আমি রেড হ্যাটের এখানে OpenStack নামে দেখেছি। OpenStack ওপেন সোর্স কার্নেল, এটার এন্টারপ্রাইজ গ্রেডে রেড হ্যাট দেয়। আচ্ছা, এছাড়া আর কোনো ভেন্ডর নাই? না, এন্টারপ্রাইজ ভেন্ডর হচ্ছে রেড হ্যাট, আর এটা ওপেন সোর্স। ওকে। OpenStack এর রেড হ্যাটের দুইটা সার্টিফিকেশন আছে, সেটা হচ্ছে যে RSCSA ইন OpenStack, RSC ইন OpenStack। আমি হচ্ছে RSCSA ইন OpenStack সার্টিফাইড। তো OpenStack একটা ফ্যান্টাস্টিক জিনিস, কাজ করলে অনেক মজা হবে। বাংলাদেশে 3-4টা কোম্পানি OpenStack বসাইছে, এবং আগে ইন্ডিয়ান রিসোর্স নিয়ে এসে বসাইতো। রিসেন্টলি 3টা কোম্পানি তারা নিজেরাই ডিপ্লয় করছে OpenStack সলিউশন। লাইক ফাইবার অটম বসাইছে, মিড টেলিকম, ইন্টারক্লাউড বসাইছে। মিড টেলিকম কিন্তু প্রবলেম আছে ভাই, বেশ দিন ধরে ইউজ করছি অ্যামাজনের পাশাপাশি। কে কাটটা? মির ক্লাউড, এটা হচ্ছে কোলোএশিয়া। যেটা প্রবলেম সবগুলোই আছে, আই মিন ইন্টারনাল আর্কিটেকচার, ওই আর্কিটেকচার গুলো আমার খুব জানা আর কি, যারা ডিপ্লয় করছে তাদের সাথে আমি কথা বলছি, ইনফ্যাক্ট অনেক কথা বলছি। ফাইবার অটমের আর্কিটেকচারও প্রবলেম আছে,
ইন্টার ক্লাউডের আর্কিটেকচার ইন্ডিয়ান রিসোর্স নিয়ে এসে ডিপ্লয় করছে, তাদেরও প্রবলেম হয়েছে এবং তারা প্রথমে রেড হ্যাট দিয়ে ডিপ্লয় করছিল, পরে এখন চলে যাচ্ছে ওই যে টাকা খরচ করতে পারতেছে না, চলে যাচ্ছে সেন্টওয়েসে, অলরেডি চলে গেছে। ফাইবার অ্যাটম প্রথমে টেস্টিং ফেজে ডিপ্লয় করছিল, হিউজ ধরনের প্রবলেম তারা নিজেরাই তৈরি করছিল। কোলোসিয়া ওই প্রথমে বসাইছিল। তো তো এই জিনিসগুলো এত সোজা না যে আপনি একেবারে বাংলাদেশে আপনি 10টা রিসোর্স বের করতে পারবেন না যে আপনাকে ক্লাউড ডিপ্লয় করে দেওয়ার ক্ষমতা রাখে। আমি বলতেছি ওপেন স্ট্যাক ডিপ্লয় করে দেওয়ার মতো 10টা রিসোর্স আপনার পাবেন না বাংলাদেশে, হোল বাংলাদেশে, যে আপনি আমারে ওপেন স্ট্যাক বসায় দেন একবার নিজে ডিজাইন করে। রাইট। কোলো এশিয়া, কোলো সিটিটা কি ডিফারেন্ট ভাই? ঢাকা কলো আছে এরকম। ওদেরই মনে হয়। আমাদের ইয়ে তো কোলো সিটিতে সার্ভার। তো এরকম 10টা রিসোর্স নাই। হ্যাঁ, এরা দৌড়াদৌড়ি করে এখানে ওইখানে, এই এরে ফোন ওরে ফোন তারে ফোন, কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, তো আমরা পাবলিক ক্লাউড নিয়ে একটু দেখব। সেই পাবলিক ক্লাউডের মধ্যে আবার কত টাইপের আছে, সেটা হচ্ছে IaaS, এটাকে বলি আমরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, PaaS প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, তারপরে কি আছে SaaS সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, FaaS ফাংশন অ্যাজ এ সার্ভিস। এই ধরনের সার্ভিস আছে। মানে কি? মানে হচ্ছে এই পাবলিক ক্লাউড গুলো ইনফ্রাস্ট্রাকচারকে একটা সার্ভিস হিসেবে ডিজাইন করছে। এই যে আমি ঢুকে আছি না, এইখানে আসলে হোল ইনফ্রাস্ট্রাকচার আছে। একটা ইনফ্রাস্ট্রাকচারের কম্পোনেন্ট কি কি? সার্ভার, সুইচ, রাউটার, নেটওয়ার্ক, এটাই তো ইনফ্রাস্ট্রাকচার, তাই না? ডাটাবেস, দিস ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার। এই সার্ভিসের মধ্যে আমি এই যে ঢুকছি পাবলিক ক্লাউডের AWS এর ভিতরে ঢুকে, আমি এখান থেকে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসের ভিতরে আই মিন সার্ভার, সুইচ, রাউটার, নেটওয়ার্ক, ডাটাবেস, স্টোরেজ সবকিছুই অন ডিমান্ড আমি নিতে পারি। দ্যাটস ওয়াই এই সার্ভিসটাকে রাইভাই বলতেছে। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস আমি নিতে পারি, লাইক প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, এলাস্টিক বেঞ্চটপ, ল্যামডা, এইগুলো হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। তো এগুলো AWS এর কোর্সে ভালোভাবে শিখবেন, এত ডিপে গেলে আমি কোর্সই শেষ করতে পারবো না। সফটওয়্যার এজ এ সার্ভিস, ভেরি সিম্পলি যে একটা সফটওয়্যারকে কিভাবে সেল করে এবং সেটাকে সার্ভিস দেয়। আমরা জিমেইলের কথা চিন্তা করতে পারি, জিমেইলে আমরা সার্ভিস দিচ্ছি, দিস ইজ সফটওয়্যার এজ এ সার্ভিস। ফাংশন এজ এ সার্ভিস, যেটা হচ্ছে গুগল ফাংশন আছে এবং AWS এরও হচ্ছে ফাংশন এজ এ সার্ভিস হচ্ছে ল্যামডা। তো একটা স্পেসিফিক ফাংশনকে আমি সার্ভিস হিসেবে নিতে পারি। তো তাহলে আমরা কি জানলাম যে পাবলিক ক্লাউডও সার্ভিস প্রোভাইড করে আমাদের বিভিন্ন প্যাটার্নে, বিভিন্ন কি বলবো সাইজ করে করে, তুমি এই সার্ভিস নিতে পারো, ওই সার্ভিস নিতে পারো, ওই সার্ভিস। তো আমরা AWS এর যে কোর্স অনেকেই করে ফেলছি বা অনেকেই করি, লাইক সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট, সলিউশন আর্কিটেক্ট প্রফেশনাল, এগুলো সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট, এগুলো আসলে যে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস বা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, এর কোন কোন কম্পোনেন্ট জড়িত, এই যে এগুলো বেসিক্যালি AWS ক্লাউড সার্ভিসের সবগুলো সার্ভিস, এক একটা সার্ভিস, লাইক VPC এর নেটওয়ার্ক সার্ভিস, রাউট 53 DNS সার্ভিস, ক্লাউড ফন্ট, API, database service, RDS, DynamoDB, Elastic Cache, Neptune, all are database service. বিভিন্ন বিভিন্ন ফিচার, স্টোরেজ সার্ভিসের S3, EFS, Glacier, EBS। এটা কম্পিউট সার্ভিস, মানে হচ্ছে যে কম্পিউটিং ইঞ্জিন, EC2 আমরা যে VM ইনস্টল করি, বেসিক্যালি দিস ইজ এ পার্ট অফ EC2। তারপরে ব্লকচেইন এর সার্ভিস, এই আবলা রোবোটিক্স সার্ভিস, এখানে মেশিন লার্নিং এর কতগুলো সার্ভিস আপনারা একটু দেখে নেন। IAM কি করে? আইডেন্টিটি প্রোভাইড করে। তো আমরা এখান থেকে কিছু কিছু সার্ভিস কিভাবে ইউজ করে সেটা শিখবো, কারণ ডেভঅপস এর রোল রেসপন্সিবিলিটির মধ্যে ক্লাউড সার্ভিস আন্ডারস্ট্যান্ডিং এবং ক্লাউড টেকনোলজি আন্ডারস্ট্যান্ডিং, ইটস আ মেজর পার্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাউড টেকনোলজি এন্ড ক্লাউড সার্ভিস অ্যাজ ওয়েল। এটা না হলে এখন ডেভঅপস এর বেল নাই কোনো। না, এটা আপনাকে বুঝতেই হবে, এটা একেবারে বেসিক রিকোয়ারমেন্ট, আপনাকে ক্লাউড বুঝতে হবে। তো আমি চেষ্টা করব একেবারে শর্ট টাইমে যতটুকু বোঝানো যায়, কারণ যে আমাদের সিলেবাসটা আসলে কতটা ভাস্ট।
ওইভাবে চিন্তা করলে স্পেসিফিক একটা চ্যাপ্টার এক একটা কোর্স বা সিলেবাস। তো আমি চেষ্টা করতেছি যে যতটুকু বিসমিল্লাহ করে শুরু করেন, এটা ইন্টারভিউ, এরপর এখান থেকে লেজ গুলো বের হবে এক একটার জন্য আলাদা হ্যাঁ স্পেশাল। আপনারা হচ্ছে যে আমি আটটা দেখাই দিচ্ছি, ডিসকাস করতেছি, ধরাই দিচ্ছি, শুরু করে দিচ্ছি, আপনারাই আগায় যাবেন, আমার চাওয়াটা এটা। তো এটাই হচ্ছে ক্লাউড টেকনোলজি সম্পর্কে আপনাকে জানতেই হবে আপনি যদি ডেভঅপস হিসেবে ইয়ে করতে চান, প্লে করতে চান। তো ক্লাউড টেকনোলজির ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস এর কিছু কিছু কম্পোনেন্ট আমরা জাস্ট দেখবো, এটাই আমাদের স্কোপ, যে কে কিভাবে অ্যাক্টিং করতেছে। ওকে, কোনো কোশ্চেন? আসলে এত ভাস্ট জিনিস যে আসলে এক একটা ডিসকাশন করলে শর্ট টাইমে পসিবল হয় না। ভাই ছোট একটা কোশ্চেন ছিল। শিওর। আচ্ছা, আপনার জানা মতে অ্যাজিওর, অ্যামাজন এবং জিসিপি এই তিনটার মধ্যে আসলে কাদের ইয়েটা বেশি আর কি? কি বেশি? কারা প্রাইসের দিক থেকে কারা বেশি কম্পিটিটিভ আর কি? এডব্লিউএস টা মানে ফ্লেক্সিবল আমি যতটুকু দেখছি রাইট নাও। ওসিপি আই মিন অরাকল ক্লাউডও কিছু কম টম দিয়ে নিয়ে আসতেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে কি করবে আমি জানি। অ্যাজিউরের প্রাইস মনে হয় এত ইজি না। অ্যাজিউর আই মিন মাইক্রোসফট অলওয়েজ হচ্ছে এন্টারপ্রাইজ গ্রেড, বুঝতে পারছেন? ওরা এই মানে যাত্রার জন্য না। না, আমার সবচেয়ে বেশি মানে মেজাজ খারাপ হয় যেটা দেখলে হচ্ছে মাইক্রোসফটের সবকিছুতেই সাবস্ক্রিপশন কথাটা ইনক্লুডেড। হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে এন্টারপ্রাইজ, ওরা ওপেন সোর্সে বিশ্বাসী না। বাট এডব্লিউএস এর মধ্যে কোনো সাবস্ক্রিপশন নেই, আপনি ক্রেডিট কার্ড দিয়ে লগইন করলেন, যা খুশি করলেন। ফ্রি টায়ার দিয়ে রাখছে। হ্যাঁ, এই জন্যই আপনি কাউকে যদি শিখাইতে চান, আপনার জিনিসটা কে ইউজ করবে? যে জিনিসটা জানে শিখবে সেই তো ইউজ করবে। আপনি যদি ফ্রি টায়ারে, এই যে আমরা শিখতে পারতেছি, যে যার জন্য আমরাও ম্যানেজমেন্টকে সাজেস্ট করি যে ভাই আমি এটা জানি, ম্যানেজমেন্ট যখন বলবে যে আপনি কোনটা প্রেফার করেন, আমি বলবো আমি এডব্লিউএস প্রেফার করি, বিকজ অফ আই নো এডব্লিউএস। আই নো কেন? আমার ফ্রি টায়ার দিছিল, আমি স্কোপ ছিল, আমি ইয়ে করে প্র্যাকটিস করে শিখতে পারছি। তো এইটাই, আপনাকে যত শিখাইতে পারবে ততই আপনি ইউজ করতে পারবেন, আর যার কারণে মার্কেট শেয়ার এডব্লিউএস এর এত বেশি। হ্যাঁ, এডব্লিউএস এর বেশি যায় সিম্পলি। আর মাইক্রোসফট ভাই এন্টারপ্রাইজ গ্রেড, ওকে কখনো আসলে ওপেন সোর্স হিসেবে চিন্তা করা যায় না। শুধু অনলাইন না, ফ্রি টায়ার মাইক্রোসফটেরও আছে, বাট আমার মানে প্রশ্নটা ছিল স্পেসিফিক ভাবে যে আসলে আমরা ইয়েগুলো কিভাবে করতে পারি আর কি? মানে আপনি কিভাবে সিলেক্ট করবেন যে আপনি কোনটা নেবেন? হ্যাঁ, আমরা মানে সিলেকশন প্রসেসটা, যেমন ফ্রি টায়ার তো সব জায়গায় আপনি অ্যাজ এ আর্কিটেক্ট করতে গেলে আপনাকে ফিনান্সিয়াল দিকটাও চিন্তা করতে হবে। এটা আসলে একভাবে বলা পসিবল না, এক একটা ক্লাউডের ফিচার কত এক এক ধরনের ইয়ে আছে। ফিচারের দিক থেকে অ্যাজিওরের দিক থেকে ভালো কোনোটা পাইনি, বাট আমি অ্যাজিওরের যেটা দেখেছি যে আপনি যেটা বললেন এন্টারপ্রাইজ গ্রেডের সার্ভিস হওয়ার কারণে ওদের যদি আমি নরমাল প্রাইসিং এ যে ছোট ছোট গিনিপিকরা নিতে পারেন না। এটাই, যেমন আমি অ্যামাজনের ইসিএস টা ইউজ করেছি আর কি, ইসিএস ইকে এগুলো ইউজ করেছি। সেগুলো কম্পারেটিভলি দেখলাম যে প্রাইসের দিক থেকে অনেক কম আর কি। এডব্লিউএস টা ভালো, আই মিন লো কস্ট। তো যাই হোক, এখন আমরা তাহলে চলে যাব হচ্ছে এই যে কিছু সার্ভিস যে আমরা দেখতে চাচ্ছি, এর ভিতরে ওয়ান অফ দ্য সার্ভিস হচ্ছে EC2, মানে ই আর সি হচ্ছে দুইটা, ই আর সি হচ্ছে দুইটা, ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং। এই সার্ভিসটা কি করে? স্পেশালি এই সার্ভিসটা আপনাকে ভার্চুয়াল মেশিন দেয়। এই যে কম্পিউটিং এর EC2 সার্ভিস, ক্লিক করলাম, অনেকভাবে লঞ্চ করা যায়। লঞ্চ ইনস্ট্যান্স, ক্লাউডের ভাষায় মেশিন গুলোকে, সার্ভার গুলোকে, ভিএম গুলোকে ইনস্ট্যান্স বলে। আমরা যেটাকে ভার্চুয়ালাইজেশনের ভাষায় ভিএম বলি, নর্মাল নোড বলি, মেশিন বলি, সার্ভার বলি, সেটা ক্লাউডে ইনস্ট্যান্স বলে। দ্যাটস ইট। অ্যামাজন মেশিন ইমেজ, আপনি কোন ইমেজটা নিতে চান?
রেড হ্যাটের ইমেজটা নিতে চান নাকি সেন্টোস এর ইমেজ নিতে চান বা ওপেন সোর্স নিতে চান, এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। আমি এখনকার জন্য রেড হ্যাট এইটা সিলেক্ট করলাম। নেক্সট আমাকে বলে দিছে ফ্রি টায়ার এলিজিবল, জেনারেল পারপাস, 1 GB একটা ভিসিপিউ দিছে, 1 GB মেমোরি দিছে, ইবিএস দিছে একটা অ্যামাউন্ট, আই মিন ইলাস্টিক ব্লক স্টোরেজ। তো এটা আমাকে বলতেছে এর উপর নিচে গেলে টাকা কাটবে, এই জায়গায় পড়ে থাকলে টাকা কাটবে না। সো আমি কাজ করে চলে গেলাম, যা দিছে ফ্রিতে তাই। কতগুলো ইনস্ট্যান্স করতে চান, কোন নেটওয়ার্কে থাকবে, কোন সাবনেটে থাকবে, আপনি প্লেসমেন্ট গ্রুপে কোথায় থাকবে, কি থাকবে, এগুলো নিয়ে আসলে স্কোপ না। এগুলো এডব্লিউএস কোর্সে একেবারে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখায়। নাম্বার অফ ইনস্ট্যান্স একটা, আমি নেক্সটে চলে যাচ্ছি, ওপেন করতে লঞ্চ করতে চাচ্ছি। নেক্সট অপশনটা আমাকে দিছে হচ্ছে সাইজ, হার্ড ডিস্ক। আপনার হার্ড ডিস্কের সাইজ কতটুকু নেবেন, হার্ড ডিস্কের পারপাসও কিন্তু এখানে আছে, প্রভিশনড আইওপস, ম্যাগনেটিক স্ট্যান্ডার্ড এবং এসএসডি বাই ডিফল্ট দেয়, এগুলো চেঞ্জ মেঞ্জ করলে iOS এর ব্যাপার আছে। তো যাই হোক, আমি 10 GB দিছে, 10 GB তেই খুশি থাকি। নেক্সট ট্যাগ, হোয়াট ইজ ট্যাগ? ট্যাগ হচ্ছে আমার যখন ইনস্ট্যান্স নাম্বার অনেক বেশি থাকবে তখন এটা চেনার জন্য একটা ট্যাগ বা একটা নেম অ্যাড করে দিই, আমি একটা দিব, আমি কিছু দিচ্ছি না। নেক্সট হচ্ছে সিকিউরিটি গ্রুপ। সিকিউরিটি গ্রুপ হচ্ছে ক্লাউড টেকনোলজিতে আপনার সবকিছুর সামনে পুরো ইনফ্রাস্ট্রাকচার, আপনার এই টেনান্সি বা অ্যাকাউন্টের সামনে আপনি স্পেশালি একটা ফায়ারওয়াল বা সিকিউরিটি অ্যাড করতে পারেন। তো এক্সিস্টিং ডিফল্ট সিকিউরিটি গ্রুপ আমি ক্রিয়েট করে দিতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ এই সিকিউরিটি গ্রুপের মধ্যে কি থাকবে, এই সিকিউরিটি গ্রুপের মধ্যে থাকবে আপনি কোন পোর্টটা অ্যালাউ করতে চান, কোন সোর্সটা অ্যালাউ করতে চান, আই মিন ফায়ারওয়ালের যে পলিসিগুলো, ফায়ারওয়ালের যে পলিসি সবগুলো আপনি এখানে এই সিকিউরিটি গ্রুপে ডিফাইন করে দেন। একটা ইনফ্রাস্ট্রাকচারের সামনে ফায়ারওয়াল যে অ্যাক্টিং করে, এই সিকিউরিটি গ্রুপটা ওই অ্যাক্টিং করতেছে। ডিফল্ট আছে, আমি ডিফল্টই দেখাই দিলাম। লঞ্চ ইনস্ট্যান্স আবার চলে আসছে, পুরা ডিটেলস দিচ্ছে যে আবার তুমি দেখো একবার তুমি ওকে কিনা, আই এম ওকে, লঞ্চ করো। এন্ড আমি এখানে এটার ক্লাউড টেকনোলজির অথেন্টিকেশন হচ্ছে কি পেয়ার বেস বাই ডিফল্ট। ওকে, কি পেয়ার বেস অথেন্টিকেশন, নট রুট পাসওয়ার্ড অথেন্টিকেশন না, বাই ডিফল্ট কি বেস অথেন্টিকেশন। এটা যেরকম পাবলিক ক্লাউডেও অ্যাজ ওয়েল এস প্রাইভেট ক্লাউডেও, আই মিন ওপেন স্ট্যাকেও সেম। তো কি পেয়ার বেস অথেন্টিকেশন, কি নেম কি হবে, কি নেম ক্লাউড দিলাম, এবং এটা ফার্স্ট যখনই আপনি দিবেন তখনই এটা ডাউনলোড করে না উত্তম, পরে গিয়ে ফাঁপড়ে করতে পারেন, মানে 100% ফাঁপড়ে পড়বেন আপনি যদি ডাউনলোড না করে নেন। এই জিনিসটা আমার লাগবে, এই কি ফাইলটা আমি রেখে দেব, কারণ যখন আমি লগ ইন করতে যাব তখন এটা ছাড়া আমি লগ ইন করতে পারবো না। ওকে, এতটুকু দিলাম। লগ ইন মানে হচ্ছে আমার সার্ভারে যখন লগ ইন করতে যাব তখন আমার ম্যান্ডেটরি এই কি পেয়ারটা, কি পেয়ার দিয়ে দিলাম, দিয়া লঞ্চ ইনস্ট্যান্স। দেখেন আমার ইনস্ট্যান্সটা লঞ্চ হয়ে গেছে। লঞ্চ হয়ে গেলেও ও এখনো স্ট্যাটাসে এরকম দেখাচ্ছে, স্ট্যাটাস চেক করতেছে, ইনস্ট্যান্স স্টেট পেন্ডিং, এখনো লঞ্চ হয়নি, ইনস্ট্যান্স স্টেট রানিং হয়ে গেছে। রানিং হয়ে যাওয়ার পরে স্ট্যাটাস চেকে ও দুইটা স্ট্যাটাস চেক করবে, সেটা ইনিশিয়ালাইজিং, সে চেক করতেছে। এদিকে আমরা এর স্পেশাল নাম দিয়ে দিতে পারি, যে কোনো ইচ্ছা মতো এর নাম সেট করে দিতে পারি। এবং রানিং, সার্ভার আমার রানিং, এরপরে স্ট্যাটাস চেক, ইনিশিয়ালাইজিং, মনিটরিংটা ডিসেবল করে রাখছি, সিকিউরিটি গ্রুপ কোনটা ইউজ করছি বাই ডিফল্ট, এই যে কি পেয়ার কোনটা ইউজ করছিলাম সেটা লঞ্চ টাইম ও বলে দিচ্ছে। আরো ডিটেল যদি আমি জানতে চাই স্পেসিফিক আমার এই ইনস্ট্যান্সের জন্য এখানে ডিটেলস দিয়ে রাখছে, পাবলিক ক্লাউড কি, প্রাইভেট ক্লাউড কি, ইনস্ট্যান্স স্টেট কি, ডিএনএস কি, ইলাস্টিক আইপি কি, বিপিসি আইএম রোল কি, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু, কোন প্ল্যাটফর্ম, রেড হ্যাট প্ল্যাটফর্মে, দেখেন সবকিছু দেওয়া আছে।
সিকিউরিটি পলিসি কি, নেটওয়ার্কিং কোন ভিপিসি ইউজ করছে, কোন সাবনেট ইউজ করছে, অনেক কিছু দেওয়া আছে। স্টোরেজ কোনটা নিচ্ছে, ওই যে 10 জিবির একটা ইবিএস স্টোরেজ নিচ্ছে, আর কিছুই কিন্তু নেই বেশি। স্ট্যাটাস ও এখন ইনিশিয়ালাইজিং ইয়েতে আছে, এখনো চেক করেনি। মনিটরিং তো ডিসেবল করা আছে, দ্যাটস এখানে কিছু দেখাচ্ছে না। ট্যাগ আমি কিছু দেইনি। ওকে, আমি এখন তাহলে এই সার্ভারটাতে লগ ইন করবো। লগ ইন করার প্রসিডিউর কি? বাই ডিফল্ট এ হচ্ছে আপনার একটা পাবলিক আইপি পায়, এই যে এটা পাবলিক আইপি, কিন্তু এটা স্ট্যাটিক না, এটা রিবুট দিলে এই আইপিটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো আপনি প্রোডাকশন ইউজ করার জন্য আপনাকে স্পেসিফিক পাবলিক আইপি কিনে নিতে হবে, যেটাকে বলে ইলাস্টিক আইপি। ইলাস্টিক আইপি যখন কিনে নিয়ে এখানে বসাবো তখন এখানে দেখাবে, আর প্রাইভেট আইপি একটা দিয়ে দেয় ওর ভিতরে। সো এটাতে আমি লগ ইন করবো কিভাবে দেখেন, কানেক্ট অ্যাকশনে গিয়ে কানেক্ট, এবং কানেক্ট করার অনেক প্রসিডিউর আছে, সেশন ম্যানেজার দিয়ে ইনস্ট্যান্স কানেক্ট আছে, এসএসএস। আমি যেহেতু বাইরে থেকে কানেক্ট করব, এসএসএস এর জন্য কি কি লাগবে, কিভাবে করতে হবে দেখেন। এই যে আমি যে ফাইলটা নিয়েছিলাম, আই মিন কি ফাইল, সেটার নাম ও জানে, সেজন্য আমাকে স্পেসিফিক কমান্ডও সে রেডি করে দিচ্ছে। পারমিশন 400 হবে, এবং এটা দিয়ে আমি লগ ইন করতে পারবো। তাহলে দেখি আমি কিভাবে লগ ইন করতে পারি। আমি নর্মালি যেটা করব সেটা হচ্ছে যে আমার লিনাক্স ইনস্ট্যান্স থেকে আমি লগ ইন করবো। আমার লিনাক্স ইনস্ট্যান্স এটা ছিল, কারণ উইন্ডোজ থেকে ওই যে আরো কিছু ঝামেলা আছে, এই ঝামেলা করাইতে চাই না। আমার লিনাক্স ইনস্ট্যান্স, কিন্তু এর ভিতরে আমার কি ফাইলটা নিয়ে যাইতে হবে। কিভাবে নিয়ে যাব? 192.168.0, এটা সম্ভবত আমার সার্ভার আইপি, পাসওয়ার্ড এটা সরি ইউজার দিচ্ছে যে রান দিস কমান্ড, এবং এর পারমিশন এটাই হইতে হবে। আমি সিম্পলি চোখ বন্ধ করে কপি পেস্ট করব। তারপরে বলছে তুমি এটাতেও লগ ইন করতে পারো, এক্সাম্পল ভাবে এইভাবে লগ ইন করতে পারো। ও দিয়েই দিচ্ছে SSH -i, তারপর কি ফাইল নেম, আর ক্লাউড ইনস্ট্যান্সের ডিফল্ট ইউজার EC2-user রুট দিয়ে আপনি লগ ইন করতে পারবেন না, ওইখানে গিয়ে আপনার সুডো করতে হবে বা সু করতে হবে এটা। এবং এটা হচ্ছে আমার ওই রানিং ইনস্ট্যান্সের পাবলিক ডিএনএস বা পাবলিক নেম। দেখেন কি বলে, দেয় কিনা। আমি ঢুকে গেছি, EC2-user, আই মিন আমার AWS এর ইনস্ট্যান্সে আছে, এখান থেকে আমি এটাতে সুডো করে রুটে যেতে পারি। তাহলে আমরা দেখলাম যে একটা EC2 ইনস্ট্যান্স, EC2 সার্ভিস কি জিনিস, EC2 ইনস্ট্যান্স কিভাবে রান করে, এবং সেটাতে কিভাবে লগ ইন করে। এখানে কোন কোশ্চেন? আরিফ ভাই নো কোশ্চেন, নাজমুল ভাই? কারণ আমি ফেস করছিলাম আমার আইএম রোলটা অ্যাড করা ছিল না, আইএম টা ডিফল্ট তো আইএম অ্যাড করে নিতে হবে, এই কারণেই লগ ইন করতে পারিনি গতদিন। আজকে ওই আইএম ওরাই দেখলাম যে বললো যে অ্যাড করার জন্য, অ্যাড করার পরে লগ ইন করছি, প্রবলেম হয় না আর। আচ্ছা, নাসির ভাই, তারেক ভাই, মন ভাই, সবার নাম বলতে পারবো না, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। মানে জিনিসটা অনেক না ভাই, কোনো কোশ্চেন নাই, বুঝতে পারছি। বল। হ্যাঁ রসি ভাই, জিনিসটা অনেক ইন্টারেস্টিং, কিন্তু মানে এক দেখাতে আসলে গ্র্যাব করাটা খুব টাফ। ইটস টাফ না, এটা ইম্পসিবল। আপনার এখন নিজের একটা অ্যাকাউন্ট লাগবে, এরপরে এই জিনিসটা আপনার নিজের করতে হবে, তারপরে হয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা কথা ছিল। বলেন ভাই, আমার তো ম্যাক, সো আমি তো টার্মিনালে ডাইরেক্ট ইউজ করতে পারি, আমার তো প্রবলেম হয় না। হ্যাঁ, আপনার তো কোনো প্যারাই নেই, আপনি ওখান থেকে এসএসএস মারবেন। উইন্ডোজে যেটা হয় সেটা হচ্ছে ওইটারে আবার ওই পুঁটিটা খাওয়াইতে হয়, খাওয়াইয়া ওইটারে আবার বানাইতে হয়। আমি বিরক্ত লাগে, দ্যাটস ওয়াই আমি লিনাক্স থেকে লাগি। আরেকটা জিনিস, যে আমি একটা ভিএম ইউজ করতেছি, হ্যাঁ অনেক ইউজ করা যায়, আমি কি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি? ব্যাকগ্রাউন্ড আমার এটা স্কোপের বাইরে ভাই, এখন আপনি কিভাবে ইউজ করবেন আপনি বলেন।
সেটা হচ্ছে মানে রাখেন তো মানে আপনার জাস্ট আপনি ওএমএল ফাইল লিখে জাস্ট রান করলেই তো কয়েকটা না এটা ওইটা অ্যানসিবল ক্লাসের ফ্যাক্টর ভাই। আপনি এই ক্লাস নিয়ে বলেন, ওয়াইএমএল নিয়ে আমরা শিখবো, ক্লাস করবো তো। ওকে, তাহলে ওটা নিয়ে পরে কথা বলছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনি এই যে আজকের ক্লাস নিয়ে কোনো ইনফরমেশন লাগবে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা? আজকেরটা ঠিক আছে। আজকে কি শেষ করবো নাকি আর না আরো পড়বো? পুটির মধ্যে যে ভাই কি করলেন ওই জায়গাটা আসলে খেয়ে হারাই ফেলছি। পুটির মধ্যে কিছুই করি নাই। পুটির মধ্যে দিয়ে আমার প্রথমে হচ্ছে যে এই যে আমার ভিএমএ ঢুকছি, তারপরে আমার ভিএমএ থেকে আমি এসএসএস করছি, এই যে ইনস্ট্যান্স ও দিয়ে রাখছি। খেয়ে আর কিছু না। এটা এডব্লিউএস এর ডকুমেন্টস অনেক রিচ, আমি লিংক দিয়ে দিব না, আপনি দেখে নিন, পুরো দেওয়া আছে। ভাই এই ফ্রি টায়ারটা কতদিনের জন্য ফ্রি টায়ারটা বলে 1 বছর, আলটিমেটলি এটাই প্রোডাকশন, এটাই ফ্রি টায়ার, মানে প্রোডাকশন টায়ার বলে কিছু নেই। আচ্ছা আচ্ছা ভাই, এই অ্যাকাউন্টটা করলে কোনো কি ধরেন বছর শেষে বা কখনো কোনো পেমেন্ট দিতে হবে কি? 1 বছরের ফ্রি টায়ার। এরপরে এখনই যদি আপনি ওই যে দেখাইলাম না যে 1 ভিসিপিউ এর জায়গায় 2 ভিসিপিউ নিয়ে নিলে এখনই আপনাকে ইয়ে করবে, চার্জ করবে। এটাই এখানে ধরেন হচ্ছে আপনার একটা EC2 ইনস্ট্যান্স আপনি ফ্রি টায়ারের মধ্যে 750 ঘন্টা চালাতে পারবেন। তো ফর এক্সাম্পল আপনি একটা EC2 ইনস্ট্যান্স চালায় রাখছেন, যখনই ওটা 750 ঘন্টার মনে করেন আপনি একটা অ্যালার্ম সেট করে রাখছেন, 80% হলে আপনাকে দিবে। তো 80% হলে আপনার কাছে একটা মেইল চলে আসবে যে your EC2 instance is about to consume some resource and money, সো আপনি যদি সেটা চান সেটা তখন বন্ধ করবেন অথবা চালাবেন। মানে মান্থলি 750 ঘন্টার বেশি গেলে EC2 ইনস্ট্যান্স আপনাকে পে করতে হবে, অথবা S3 যে ইয়াটা ওটা 5 টেরাবাইট পর্যন্ত আমার মনে হয় যে ফ্রি। এরপরে হচ্ছে 5 টেরাবাইটের উপরে আপনি ইউজ করলে আপনাকে ওই অনুযায়ী প্রাইস দিতে হবে, আদারওয়াইজ আপনি 1 বছর পর্যন্ত ওই লিমিটের আন্ডারে থাকবেন। এই নোটিফিকেশনটা কোথা থেকে এনেবল করে? এটা মেইলে দিয়ে দিবে আপনাকে। আপনার কোনো ইনস্ট্যান্স যদি ফ্রি টিয়ার এলিজিবিলিটির বাইরে যায় 1 বছরের মধ্যে, তখন সাথে সাথে আপনার যে অ্যাকাউন্ট আপনি মেইল দিয়ে খুলছেন সেটাতে আপনার মেইল চলে আসবে, এই অটো নোটিফিকেশন চলে আসবে, আপনাকে ওরা বুঝতে হবে না। খালি মানে না আগে চার্জ করে টেলকোর মতো কি চার্জ করে পরে বলবে যে চার্জ হয়ে গেছে কিনা? না না না, ওগুলো হচ্ছে আপনি স্কোপের বাইরে, ফ্রি টায়ারের বাইরে যদি এখনই কিছু সিলেক্ট করেন আপনাকে চার্জ করেই বলবে যে ভাই করে ফেলাইছি চার্জ, টাকা দিয়ে। আর ফ্রি টায়ারের মধ্যে যদি আপনি চালায় রাখেন কিন্তু আপনার লিমিট শেষ, তখন আপনাকে আগেই মেইল দিবে যে তুমি কিন্তু এই স্টেটে আসো, ইয়ে করো। এটা ফ্রি টায়ার, কিন্তু যেটা ফ্রি টায়ারের রিসোর্স না ওটা আপনি এখনই নেন, এখনই চার্জ করে ফেলবেন। চার্জ করে মেইল দিবে মাস শেষে যে আপনি এত বিল হইছে দিয়ে। আমার বিলিং এ দেখলেন না যে 0.5 USD আমার বিলিং এ, আমি জানি না এটা কিভাবে আসছে, এটা কখন চার্জ করছে আমি জানি না ভাই। এটা যদি ক্লাউড আছে দিয়ে রাখেন তাহলে মনে হয় আপনার একটা মেসেজ যাইতো। ক্লাউড ওয়াস ভিন্ন জিনিস। ক্লাউড ওয়াস হচ্ছে আপনার স্পেসিফিক সার্ভিসকে আপনি কিভাবে এন্ড টু এন্ড ম্যানেজ করবেন। আমি ফ্রি টায়ার ইউজ করতেছি এবং এটার আমি EC2 ইনস্ট্যান্স লঞ্চ করার সময় তোমাকে বলেই দিছে যে এটা তোমার হচ্ছে ফ্রি টায়ার এলিজিবল, দেখাইলাম না? আপনারা খেয়াল করেন না জিনিসটা? তো আমি যদি ফ্রি টায়ার ইউজ করতে চাই এই জায়গায় আমার একটু চোখ কান খোলা রাখতে হবে, দ্যাটস ইট। দেখেন এই যে মেশিন ইমেজে গেলাম, কি হলো ইউরোপ ফেল ওকে, এই যে এখানে কি লিখছে ফ্রি টায়ার এলিজিবল, ফ্রি টায়ার এলিজিবল, ফ্রি টায়ার এলিজিবল। এটা দেন না, এটা এখানে লিখছে ফ্রি টায়ার এলিজিবল, দেখেন এটা দেন, এখনই আপনার খবর করে দিবে। এই যে উইন্ডোজের 2019 এসকিউএল সার্ভার দেন না, কি হয় দেখেন, বিলিং করবে। সো এইটা আপনার ক্লাউড ওয়াচ না, ক্লাউড ওয়াচ হচ্ছে এর পরে। ভাই এরকম EC2 কয়টা একসাথে রান করা যাবে? আপনি একসাথে যতগুলাই রান করেন না কেন মান্থলি আপনার 750 ঘন্টার বেশি হলেই আপনাকে ধরবে, মানে ফ্রি টায়ার এলিজিবল এর মধ্যে। মানে এখন কি আমি মনে করেন দুইটা EC2 1 ঘন্টার জন্য ইউজ করলাম, তাহলে কি আমাকে 2 ঘন্টা হিসেবে 2 ঘন্টা হিসেবে সে ক্যালকুলেশন করবে নাকি 1 ঘন্টাই করবে? না, 2 ঘন্টা হিসেবেই করবে। এবং এখানে আরেকটা কথা আছে, আপনি যদি ধরেন 5টা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করেন এবং এই 5টা EC2 ইনস্ট্যান্সের সাথে কিন্তু আপনার EBS ভলিউম অ্যাটাচড আছে। সো আপনি ফর এক্সাম্পল 5টা EC2 ইনস্ট্যান্সের মধ্যে আপনার টোটাল হচ্ছে আপনার 40 GB অর্থাৎ 20 GB করে EBS ভলিউম আপনি অ্যাসাইন করে ফেলছেন। সো আপনি কিন্তু মান্থলি শুধুমাত্র 30 GB EBS ভলিউমের জন্যই ফ্রি টিয়ার পাবেন। সো ওই অ্যাডিশনাল 10 GB এর জন্য কিন্তু আপনাকে পে করতে হবে। অনেক কাহিনী আছে, এদিকে ওইদিকে হইলেই কোন দিক দিয়ে যায়
এটা আর মাথায় থাকে না যে কোন দিক দিয়ে গেল। তো এই কারণে আপনার 2-3টা EC2 ইনস্ট্যান্স ইউজ করলেন, কাজ শেষ, 5-10 মিনিট বন্ধ করে দিলেন, সাথে সাথে শাটডাউন না টার্মিনেট, হ্যাঁ শেষ, আর কোনো ইয়া নাই। এই যে আমি এখনই টার্মিনেট করে দিব, দেখাই দিচ্ছি কেমনে করে। আর আপনার যদি ইচ্ছা হয় যে না আমি একটু AWS অরোরাটা দেখি, দেখবেন, সমস্যা নাই, কিন্তু দেখবেন যে আপনার কার্ডে অনেক টাকা চলে আসছে। হ্যাঁ, কত ডলার চার্জ করে ফেলবে। এখন হচ্ছে যে আমার টেস্টিং মেস্টিং শেষ, আমি সবকিছু দেখে ফেলছি, করে ফেলছি, এখন এই জিনিসটাকে আমি উড়াই দিব। ভেরি সিম্পলি ক্লিক করব। এটা যদি আমি ভুলে যাই, আমি এরকম প্রথমে যখন AWS শেখা শুরু করি, আমার 2টা ইনস্ট্যান্স আমি রিজিয়ন চেঞ্জ করে ফেলছিলাম। হ্যাঁ, আমি ভার্জিনিয়াতে ক্রিয়েট করে অন্য রিজিয়নে গিয়ে কাজ করতেছি, আমার খেয়ালও নাই। ওই যে 90% ক্রস করে যাওয়ার পরে নোটিফাই করছে, এরপরেও খেয়াল করি নাই, চার্জ মার্চ করে আমার খবর করেছে। এইটা আমার সাথে হইছে ভাই। আমি হচ্ছে রিজিয়ন চেঞ্জ করে ফেলছিলাম। আপনারা কাজ করলে রিজিয়ন চেঞ্জ করবেন না। এই যে এখন যদি আমি ভার্জিনিয়াতে চলে যাই, ভার্জিনিয়ার রিজিয়নে কিন্তু আমি আর কোনো দেখতে পারবো না, এই যে কোনো EC2 থাকবে না আমার। এই দেখেন, আছে ভার্জিনিয়াতে কোনো EC2 আছে, ওকে, ইনস্ট্যান্স 0 হেয়ার। তো আমার কিন্তু আর মাথায় থাকবে না যে আমি ওইতে একটা চালায় আসছি। সো বি কেয়ারফুল হেয়ার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, এই বাটে যে পড়বেন সে নির্ঘাত কার্ডে ধরা খাবেন। তো এখন এই জিনিসটাকে আমার প্র্যাকটিস শেষ, R&D শেষ, আমি সিম্পলি ইনস্ট্যান্ট স্টেট সিম্পলি টার্মিনেট মানে একবারে উড়ে যাবে। স্টপ মানে স্টপ হয়ে থাকবে, পরে আমি সেটাকে অন করতে পারবো। টার্মিনেট মানে হচ্ছে এ পুরা উড়ে যাবে। স্টপ করে থাকলেও কি ভাই চার্জ করে? মানে না 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 না, EBS ভলিউমটার জন্য চার্জ করবে সেক্ষেত্রে। হ্যাঁ, AC2 এর জন্য করবে না, EBS ভলিউমটার জন্য চার্জ করবে। আমি ওই 30 জিবির মধ্যেও যদি থাকি তারপরেও কি চার্জ করবে? না না, তাহলে চার্জ করবে না। আপনি টাইমের ক্যালকুলেশন শুরু করবে, আপনি কত আওয়ার নিচ্ছেন, ডাইনে আছে বামে আছে, আপনি কোন দিক দিয়ে যাবেন। বাট একটু কেয়ারফুলি ইউজ করলে জিনিসটা, মানে AWS অন্যান্য ক্লাউডের মধ্যে সবথেকে ইজি ইউজ করা যায়, আপনার কোনো সাবস্ক্রিপশন বেস নাই, ইজি টু হ্যান্ডেল। আচ্ছা, আমরা আর আজকে না আগাই, অলরেডি 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। তো নেক্সট দিন আমরা ইয়েটা শেষ করে ফেলবো, এটার লার্নিংটা শেষ করে ফেলবো। তাহলে অক্টোবরে ফ্রাইডে, আচ্ছা, কয়